গত রাতের তাণ্ডবের পর সকালটা এখন স্নিগ্ধ, নির্মল, শীতল। ক্ষেত খামারে পানি জমেছে। এমিরদের জমি খানিকটা উঁচু বিধায় পানি জমেনি, কিন্তু মাটিগুলো পিচ্ছিল হয়ে আছে। এমিরের মা ফারজানা আর মহুয়া কখন ফিরেছে জানে না শেহনাজ। সে ঘুম থেকে উঠেছে বেশ দেরি করে। উঠে দেখে ফারজানা ছাগলদের খেতে দিচ্ছে। শেহনাজকে দেখে মুস্কি হাসলেন। বলল, রাতে গরম পড়েনি? ঘুম ভালো হয়েছে? হাসে শেহনাজও। এগিয়ে আসে, কয়েকটা কাঁচা ঘাস ধীরে তুলে ধরে ছাগলগুলোর সামনে। বলে, কোনো সমস্যা হয়নি, কিন্তু আপনারা রাতে কোথায় ছিলেন? ফিরছিলেন না বলে আমার চিন্তা হচ্ছিল। মহুয়ার সখীর বাড়িতে রাত কাটিয়েছি। যে তাণ্ডব শুরু হলো, ঝুঁকি নেইনি। শেহনাজের শরীর চুলকাচ্ছে। এক জামা সে গত 3 দিন ধরে পরে আছে। গা থেকে দুর্গন্ধ বের হতো যদি না পারফিউম থাকতো জামাটায়। শেহনাজের এহেন অপ্রস্তুত ভঙ্গি বুঝতে পারল ফারজানা। সে এমিরকে ডাকলো। এমির ব্রাশ করছে তখন। ফারজানার ডাক শুনে কলপারে চলে গেল সে। মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গামছায় মুখ মুছতে মুছতে এলো ওদের সামনে। ফারজানা বললেন, শেহনাজকে নিয়ে নদীতে যাও তো বাবা, একটু গোসল করে নিবে ও। এমির বাধা দেয়, বলে, আপনি যান, আমি কেন যাব? আমার কাজ নেই, রান্না বসাবো না, ছাগল বিক্রি করতে যাব আবার। এত সময় আছে? তুমিও তো গোসল করবে, একসাথেই যাও। এমির বিরক্তিতে সূচক শব্দ করে হনহনিয়ে চলে যায় ঘরে। শ্যাম্পু সাবান নিয়ে নদীর পাড়ে অগ্রসর হয়। শেহনাজ এমিরের পিছু পিছু হাঁটে। নদীর পাড়ে পৌঁছে শেহনাজ বিস্ময় আটকে রাখতে পারে না। নদীর পাড়ে সিমেন্ট দিয়ে ঢালাই করা সিঁড়ি। নদীর পানি খুব স্বচ্ছ, পরিষ্কার। নদীর 3 পাড়ে সুপারি গাছ আর আগাছা। শেহনাজ চেয়ে রয় নির্নিমেষ। এমির সাবানের খাসটা সিঁড়িতে রেখে নেমে পড়ে নদীতে। শেহনাজ ভয় পায়। সে সাঁতার জানে না। যদি তলিয়ে যায়, এমির কি তাকে বাঁচাবে নাকি ফেলে রেখে চলে যাবে? এমিরের ডাকে তার ধ্যান ভাঙে। দাঁড়িয়ে থাকার জন্য এসেছ? শেহনাজ না সূচক দু ঘাড় নাড়ে। ধীরে ধীরে পানিতে নামে। ভয়ে ওর জান যায় যায় অবস্থা। এমির বুঝতে পারে। এগিয়ে আসে, শেহনাজের হাত ধরে মাঝামাঝি পানিতে এনে হাত ছাড়ে। বলে, এখানেই ডুব দেবে, দূরে যেও না। আর আপনি? প্রশ্ন করে শেহনাজ। আমি সাঁতার কাটবো, ওপারে যাব। এমির সাঁতার কাটতে শুরু করলো। পানির ঝংকার তুলে এদিক ওদিক সাঁতরে বেড়ালো। শেহনাজের ভারী মন খারাপ হলো। সাঁতার জানলে সেও এমিরের মতো পুরো নদীটায় বিচরণ করতে পারত। এক স্থানে বসে কেবল ডুব দিয়ে গোসল করতে হতো না। গোসল শেষে শেহনাজ কি পরবে এই ভেবে চিন্তায় পড়ে গেল। ফারজানা ওকে নিজের সবচেয়ে সুন্দর শাড়িটা পরিয়ে দিল। শেহনাজ ঘরের ছোট আয়নায় মুখ দেখলো নিজের। শেহনাজ কখনো গ্রামে আসেনি। গ্রামের আবহাওয়া, পানি শেহনাজের সয় না। একদিনে শেহনাজের গায়ের রং কিছুটা ফিকে হয়েছে। চোখের নিচটা কালচে হয়ে গেছে। মাথার চুলগুলো কেমন যেন হয়ে গেছে। নিজেকে দেখে শেহনাজ মলিন হাসে। মহুয়া বারান্দার সামনের বাঁশের মাচায় উঠে পুতুল খেলছে। শেহনাজ পিচ্ছিল মাটির ওপর সাবধানে হেঁটে মহুয়ার পাশে বসে। মহুয়া শেহনাজকে শাড়িতে দেখে চেয়ে থাকে। এত সুন্দর মেয়ে যেন সে আগে এ গ্রামে দেখেনি। শেহনাজ ওর অভিব্যক্তি বুঝে হাসে। জিজ্ঞেস করে, তোমার নাম মহুয়া? মহুয়া মাথা নাড়ে, মিষ্টি হেসে উত্তর দেয়, হ, আমার নাম মহুয়া। ভারী মিষ্টি নাম তোমার। মহুয়া পুনরায় হাসে, বলে, তুমি আমাদের গ্রামের সবচাইতে সুন্দর মাইয়া। শেহনাজ মহুয়ার মাথা হাত বুলায়, বলে, চুল খোলা রেখেছ কেন? আসো বেঁধে দিই। মহুয়া ঘরে গিয়ে চিরুনি, আয়না, রাবার আর ক্লিপ নিয়ে আসে। শেহনাজ খুব সুন্দর করে স্টাইল করে মহুয়ার চুল বেঁধে দেয়। সহসা রাস্তা দিয়ে একজন বয়স্ক লোককে সাইকেলে করে বক্স নিয়ে যেতে দেখতে পায় শেহনাজ। সে কৌতূহল নিয়ে দেখে সেদিকে। লোকটা মালাই মালাই বলে ডাকছে আর কাঠের বক্সটাকে বারবার বন্ধ করে শব্দ করছে। শেহনাজ মহুয়াকে শুধায়, উনি কি বিক্রি করছেন? মহুয়া উত্তর দেয়, মালাই। মালাই চিনো? আইসক্রিম। চলো আইসক্রিম খাই। দাঁড়াও, মায়ের কাছে টাকা চাই। শেহনাজ খেয়াল করে মহুয়া গ্রাম্য ভাষা আর শুদ্ধ ভাষা একত্রে করে অন্যরকম ভাষায় কথা বলে। সে বুঝতে পারে
মহুয়া সবার সাথে গ্রাম্য ভাষায় কথা বললেও তার সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে চায়, কিন্তু অভ্যাস নেই বলে শুদ্ধ অশুদ্ধ মিলে যায়। বলে, তোমার ভাইয়ের কাছে টাকা চাও, বলবে আমি চেয়েছি। মহুয়া ছুটে যায় ঘরে, এমিরের কাছে টাকা চায়, শেহনাজের নাম করে। এমির বারণ করে না, খুচরো 50 টাকার নোট বের করে দেয়। শেহনাজ আর মহুয়া দৌড়ে আইসক্রিমওয়ালার কাছে গিয়ে আইসক্রিম কিনে। 10 টাকার নারকেলের আইসক্রিম দেখে ভরকায় শেহনাজ। এত কম দামে আইসক্রিম সে কখনো খায়নি। অস্বস্তি নিয়ে সে আইসক্রিম মুখে নেয়। মিষ্টি বরফের উপর নারকেল ছড়ানো হয়েছে, খেতে বেশ সুস্বাদু। শেহনাজের ভালো লাগলো। এমির বারান্দায় বসে মহুয়ার শেহনাজের কার্যকলাপ দেখে ভারী অবাক হয় সে। শেহনাজের মতো মেয়ে কিভাবে এ বাড়িতে রয়েছে বুঝে উঠতে পারে না এমির। মহুয়ার ফারজানার সাথে তার এমন সুসম্পর্ক দেখে সে ভরকায়ও খানিক। এমন জায়গায় শেহনাজ কিভাবে আছে, চলে যাচ্ছে না কেন? সর্ষে ক্ষেতের মাঝখানে মাটির চিকন রাস্তা। গত রাতের বৃষ্টির কারণে মাটি একদম পিচ্ছিল হয়ে আছে। সর্ষে ক্ষেত যেন আলো ছড়াচ্ছে, আইলে পানি জমেছে। হলদেটে ফুলগুলো ভীষণ সুন্দর লাগছে শেহনাজের নিকট। বৃষ্টির তোপে কিছু ফুল নষ্ট হয়ে গেছে। ওরা যাচ্ছে হাটে, আজ হাটের দিন। সবকিছু পাওয়া যাবে বাজারে। কিছু মাছ মাংস কিনবে এমির, শেহনাজের জন্য কিছু কাপড়ও কিনবে। এমির হাঁটছে আগে আগে। ওর গায়ে সাদা শার্ট আর জিন্স, সুঠাম দেহ নজর কাটছে। পিছনে শেহনাজ, সাদা রঙের শাড়ি পরেছে সে। সাদা শাড়ির মাঝে সোনালি কাজ করা, আঁচলটা নীলচে রঙের। শুভ্র রঙের শাড়িতে শেহনাজকে অপরূপ সুন্দর লাগছে। এমনিতেই রাস্তার অবস্থা করুণ, তার উপর শাড়ি পরে হাঁটতে খুব কষ্ট হচ্ছে ওর। শাড়ি সামলাতে পারছে না একদম, এই বুঝি ধপাস করে পড়ে যাবে। ভাবতে ভাবতে শেহনাজ হোঁচট খায়, নিজেকে বাঁচাতে চেপে ধরে এমিরের কাঁধ। এমিরের পিঠে এসে ওর বুক ঠেকে, চিবুক ঠেকে এমিরের ঘাড়ে। অপ্রস্তুত হয় এমির, রাগে খুব, চক্ষুদয় তেজি হয়ে ওঠে। বলে, দেখে হাঁটতে পারছো না? আরেকটু হলেই তো পড়ে যেতাম। শেহনাজ নিজেও রাগে, বলে, আমার কি দোষ? শাড়ি পরে আমি ভালোভাবে হাঁটতে পারি না, আর মাটি এত পিছলা। তাহলে এসেছো কেন? আমি জোর করেছি? জোর করবেন কেন? স্বামীর পাশাপাশি স্ত্রী থাকবে, এটাই তো নিয়ম। এমির দীর্ঘশ্বাস ফেলে, আলতো করে শেহনাজের হাত চেপে ধরে। শাড়ির আঁচলটা ঠিক করে শেহনাজের অপর কাঁধে উঠিয়ে দেয়, মাথায় কাপড় দিয়ে দেয়। বলে, সাবধানে এসো, তাড়াহুড়ো নেই। বাজারে গিয়ে এমির পোল্ট্রি মুরগি কেনে, সাথে কিনে কিছু গুঁড়ো আর বড় মাছ। ফেরার পথে শেহনাজের জন্য 2টো রেডিমেড 3 পিস আর 3টে গস কাপড় কিনে। শেহনাজ খুব খুশি। এই প্রথম গ্রামীণ হাট বাজার দেখেছে সে। এমিরকে বাজার করতে দেখেছে। এমিরের সাথে অনেকটা পথ হেঁটেছে। এই যেন শেহনাজের অনেক বড় পাওয়া। সারাটা দুপুর ওর খুব ভালো কাটলো। ফিরে আসার পর মহুয়া আর ফারজানা মাছ করতে বসলো। শেহনাজ দাঁড়িয়ে দেখলো শুধু। মাছ কাটার একদম অভ্যেস নেই ওর, অনেক মাছের নামও জানে না। এগিয়ে গিয়ে যে বলবে আমি মাছ কুটবো, সে সাধ্য তার নেই। সে বসে দেখে কেবল। বিকালের দিকে গ্রামের অনেক মহিলা দলবদ্ধভাবে শেহনাজকে দেখতে এমিরদের বাড়িতে আসে। একে একে সকলের সাথে কথা বলে শেহনাজ। সকলে ওর রূপের প্রশংসা করে, টুকটাক ওর সম্পর্কে জিজ্ঞেস করে। শেহনাজ হাসি মুখে সকলের সাথে মিশে। এমির এবার ভয় পেতে শুরু করে। শেহনাজ কি তবে যাবে না এখান থেকে? থেকে যাবে এখানে? শেহনাজের বাবাকে কি জবাব দিবে ও? তিনি যে বলেছিলেন শেহনাজকে যেভাবে হোক ফিরিয়ে দিতে, তা কিভাবে সম্ভব হবে? এখানে ভালো মন্দ খাওয়া নেই, গোসল করার জন্য বিশুদ্ধ পানি নেই, কোনো সুযোগ সুবিধাও নেই। তবুও শেহনাজ কি সুন্দর নিজেকে মানিয়ে নিয়েছে। এমির হলে কি এসব পারত? এমির অদূরে দাঁড়িয়ে শেহনাজের দিকে তাকিয়ে থাকে। শেহনাজের সবার প্রতি এত ভালো ব্যবহার তাকে আকৃষ্ট করে। তরতরিয়ে বেড়ে ওঠে প্রেম। শেহনাজ জানতে পারে না, বুঝতে পারে না। সে জানে না তার স্বামী তাকে ঠিক কতটা গভীরভাবে দেখে। আজ রাতের খাবারের আইটেমগুলো বেশ ভালো, মুরগির মাংস কষা আর ডিম ভাজা। শেহনাজ এখানে এসে এবারই তৃপ্তি সহকারে 2 প্লেট ভাত খেলো। খাওয়ার পর যে যার ঘরে শুতে গেল।
এমির আর শেহনাজের জন্য একটি রুম বরাদ্দ। সে রুমের ফ্যান ভালো ঘুরে, ঘরটাও পরিপাটি গোছানো। 9টা বাজার সাথে সাথে ঘুমিয়ে পড়ল শেহনাজ। এমির ঘুমালো আরো পরে। সহসা মাঝরাতে ঘুম ভেঙে গেল শেহনাজের। উঠে বসলো সে, আশপাশে তাকালো। এমির ওপাশ ঘুরে ঘুমিয়েছে। মাঝে রেখেছে বড় মোটাসোটা কোলবালিশ। এমিরের গায়ে শার্ট, ওপরের দুটো বোতাম খোলা, গরমের কারণে হয়তো খুলে রেখেছে। শেহনাজ অতীত স্মৃতিচারণ করে, ভাবে তার মস্ত বড় বাড়িটার কথা, যেখানে শুধু তার রাজত্ব চলতো। বাড়ির বাইরের ফুলগুলো ভেসে ওঠে চোখের সামনে, প্রতিটি ফুল যেন ওকে ডাকছে। শেহনাজের মনে পড়ে তার আব্বু আম্মুর কথা। এখন তারা কি করছে? সুখ নিদ্রায় তলিয়াচ্ছে, নাকি তার কথা ভেবে কান্নাকাটি করছে? শেহনাজ ফোন বের করে। না, তার আব্বুর একটিও কল আসেনি এ কদিনে। সে কেমন আছে, কি করছে, তা নিয়ে ভ্রুক্ষেপ নেই কারোর। হুট করে শেহনাজের কান্না পায়, চোখ দুটো জ্বলে ওঠে, কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে পানি। পরিবারের কথা ভেবে ওর বুকে চিনচিনে ব্যথা শুরু হয়। তাদের আদর, ভালোবাসার মুহূর্ত বারংবার মানসপটে ভেসে ওঠে। কথা বলতে ইচ্ছা হয় তাদের সাথে। এ অন্ধকার ঘর শেহনাজের কষ্টগুলোকে আরো বাড়িয়ে দিচ্ছে। এমির তাকে ভালোবাসে না, সহ্য করতে পারে না। ঘুমানোর আগেও ফারজানার সাথে অন্য ঘরে গিয়ে চোটপাট করেছে এমির। শেহনাজ আড়াল থেকে সব শুনেছে। শেহনাজকে এমির এখানে চাইছে না, তাকে তাড়ানোর ফন্দি আটছে। এমির সহ্য করতে পারছে না শেহনাজকে, তবুও শেহনাজ হাসি মুখে এখানে আছে। ভিখিরির মতো পড়ে আছে এমিরের পিছনে, বেহায়ার মতো, নির্লজ্জের মতো ভালোবাসার জন্য হাপিত্তেশ করে মরছে। কি লাভ হচ্ছে এতে? এমির তাকে ঠিক মতো দেখে না, ভালোবাসে না, কেমন দূরে দূরে থাকে, এড়িয়ে যায়। কার জন্য এত তার ত্যাগ? শেহনাজের কাছে এখন কিছুই নেই, না আছে ভালোবাসার মানুষ, আর না আছে পরিবার। কচুরিপানার মতো সে ভেসে বেড়াচ্ছে। স্রোত যেদিকে বইবে সে সেদিকেই যাবে। তার আপনজন নেই, সান্ত্বনা দেওয়ার মানুষ নেই। এই অচেনা অজানা স্থানে সে একা, একেবারে একা। শেহনাজের কান্না বাড়তে থাকে। বালিশে মুখ গুজে কাঁদে সে। হেসকে ওঠে ওর, ফুফিয়ে কাঁদে। কান্নার দাপটে শেহনাজের শরীর ওঠানামা করে, গাল ভিজে একাকার। শেহনাজের ফোফানোর আওয়াজে এমিরের কান সজাগ হয়। চোখ মেলে সে, ঘাড় বাঁকিয়ে শেহনাজের দিকে দৃষ্টি মেলে। সহসা চমকে ওঠে সে, শেহনাজের কিছু হলো না তো? এমির কোলবালিশ সরায়, উঠে বসে, শেহনাজের বাহুতে হাত রাখে, জিজ্ঞেস করে, শেহনাজ কি হয়েছে, কাঁদছো তুমি? শেহনাজ চোখ মুছছে না, সরল স্বীকারোক্তি দেয়, কাঁদছি। কেন, শরীর খারাপ লাগছে? মাকে ডাকবো? শেহনাজ উঠে বসে, অশ্রু সজল চোখে চেয়ে রয় এমিরের দিকে। সে চোখ দেখে এমিরের হৃদয় ছলকে ওঠে, ব্যাকুল হয়ে ওঠে, থমকে যায় রক্ত চলাচল। পুনরায় উত্তেজিত কণ্ঠে শুধায়, বলো না, কি হয়েছে? নাক টানে শেহনাজ। আব্বু আম্মুকে মনে পড়ছে। তোমাকে তো বারবার বলেছি চলে যেতে। শেহনাজ, ওনারা তোমাকে ভালোবাসে। এভাবে চলে আসে একটু রাগ করেছে। তুমি ফিরে গেলে ওনারা কিচ্ছু বলবেন না। ওনারা কত কষ্ট পাচ্ছে তুমি জানো? শেহনাজের কান্না থামে। অবাক হয়ে সে তাকিয়ে থাকে এমিরের দিকে। শুষ্ক কণ্ঠে বলে, আপনি সবার কষ্ট দেখতে পান, কেবল আমার কষ্ট আপনাকে ব্যথিত করে না, তাই না? আচমকা শেহনাজ তেতে ওঠে, আক্রমণ করে এমিরকে। এমিরের শার্টের কলার দুহাত দিয়ে চেপে ধরে। হিংস্র, উন্মাদ হয়ে ওঠে। নাক চোখ লাল হয়ে যায় শেহনাজের। এমিরের নগ্ন ফর্সা ঘাড়ে নখের আঁচড় বসিয়ে দেয়, বলে, তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমি আমার বাবা মাকে ছেড়েছি, আমার ঘর, আমার বাড়ি ছেড়েছি, নিজের আভিজাত্য ছেড়েছি, শখ আহ্লাদ সব বিসর্জন দিয়েছি। তোর জন্য আমি সেই ঢাকা থেকে এখানে চলে এসেছি, সকলের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আর তুই তুই আমাকে মেরে ফেলতে চাইছিস, বারবার চলে যেতে বলছিস। এই, তুই এত নিষ্ঠুর কেন, এত পাষাণ কেন? তোর হৃদয় আল্লাহ কি দিয়ে বানিয়েছে? হ্যাঁ, তোর জন্য আমি সব ছেড়ে ছুড়ে এসেছি, নিজের সত্তাকে ঝেড়ে ফেলেছি, ব্যক্তিত্ব মর্যাদা বিসর্জন দিয়েছি। ভেবেছি আর কিছু না পাই, অন্তত তোর ভালোবাসা পাবো। সে ভালোবাসার জোরে আমি শেহনাজ টিকে থাকবো, কিন্তু না,
তুই তো নির্দয়, তোর মন গলে না। আরে, একটা কুকুরও যদি দিনরাত পিছু পিছু ঘুরে, মানুষের তার প্রতি মায়া জন্মে। কুকুরটাকে রুটি ছিঁড়ে খেতে দেয়, হাত বুলিয়ে দেয়। আর তুই তুই আমার সাথে একটু ভালো ব্যবহার করতে পারিস না। পুনরায় ঝরঝর করে কেঁদে ফেলে শেহনাজ। ছেড়ে দেয় এমিরের শার্টের কলার। ক্রন্দনরত কণ্ঠে বলে, এক পাক্ষিক ভালোবাসা আমি জ্বলে পুড়ে মরছি। আপনার একটুও মায়া হয় না আমার প্রতি? একটুও করুণা হয় না? আমি কি এতই খারাপ? আমাকে কি একটু ভালোবাসা যায় না? এমির নির্বাক, ওর মুখে কোনো কথা নেই। তাকিয়ে থাকে এক ধ্যানে শেহনাজের দিকে। শেহনাজের এই সহজ সরল স্বীকারোক্তি তার হৃদয়কে ক্ষত বিক্ষত করে তোলে। জ্বলে ওঠে বক্ষ পিঞ্জর, গলা শুকিয়ে আসে। তার সামনের মেয়েটির এমন করুণ পরিণতি সে চায়নি। মেয়েটির ভালো ভেবেই তো এতকাল সে দূরে সরে থেকেছে, কিন্তু শেহনাজ যে ভিতরে ভিতরে মরে যাচ্ছে তা সে টের পায়নি। এমিরের ভিতরটা জ্বলছে, চোখ বেয়ে নামতে চাইছে অশ্রু। চোখের কোন রক্তিম হয়ে গেছে। বিধাতা তার ভাগ্যকে কেন এভাবে লিখল? শেহনাজ কাঁদতে কাঁদতে মাথা রাখে এমিরের বুকে। এমির নিরুত্তর, কোনো প্রতিক্রিয়া নেই ওর মাঝে। মূর্তির ন্যায় বসে থাকে। শেহনাজের চোখের পানিতে ভিজে যায় এমিরের শুভ্র শার্ট। এমির তবুও ঠায় বসে, বিন্দুমাত্র সান্ত্বনার ভঙ্গিতে শেহনাজের পিঠে হাত দেয় না, আহ্লাদ দেয় না। শেহনাজের কান্নার স্বর ধীরে ধীরে কমে যায় ফোফানোর আওয়াজ। শেহনাজের এই কান্না এমিরকে ব্যথিত করেছে কিনা বোঝা যায় না। শেহনাজ নিজের কর্মে নিজে অবাক হয়। মনে জমা সব কথা উগরে দিয়ে মন কিছুটা শান্ত হয় ওর। ঘুম আসে খুব। এমিরের বুকে লেপ্টে থাকে। রাত বাড়ে। খ্যাক শিয়ালের ভয়ঙ্কর ডাক ভেসে আসে। নিদ্রায় তলিয়ে যায় শেহনাজ। খানিক বসে এমির শেহনাজকে বুক থেকে সরিয়ে বিছানায় শুয়ে দেয়। আজকে ওর ঘুম হবে না নিশ্চিত। নিঃশব্দে উঠে দাঁড়ায় এমির। সতর্ক হয়ে দরজা খোলে। বাইরে বেরিয়ে এসে সে গভীর শ্বাস টানে। অদূরে থাকা মায়ের কবরের সামনে এসে দাঁড়ায় এমির। জিয়ারত করে। শেষে মন খারাপে অস্পষ্ট কণ্ঠে বলে, শেহনাজকে খুশি করার, ওকে সুখে রাখার সাধ্য আমার নাই আম্মা। আমার ঘর বাড়ি কিচ্ছু নাই। পেটের ভাত খুঁজতে খুব কষ্ট হয় আম্মা। কাউকে ভালো রাখতে পারি না আমি। কেমনে ওরে ভালোবাসি আম্মা? অভাব আসলে যে ভালোবাসা হারায় যায়। আমি আর মানুষ হারানোর কষ্ট সহ্য করতে পারবো না আম্মা, একদম পারবো না। রোদের তেজ বাড়ছে, পাখির কলরব শোনা যাচ্ছে। মুরগিগুলো তাদের আওয়াজে ডাকছে। কাক অবিরত কা কা করে চলেছে। কোথা থেকে যেন ইট ভাঙা শব্দ আসছে। জানালা থেকে আসছে ফুরফুরে বাতাস। গ্রীষ্মের আমেজ বাড়ির বাইরের আম গাছটায় বোল এসেছে। জাম গাছে ধরেছে অসংখ্য ফুল। আশপাশের নেতিয়ে পড়া গাছগুলোকে কেটে কাঠ উদ্ধার করা হয়েছে। হাত মুখ ধুয়ে শেহনাজ রান্নাঘরে আসে। ফারজানা ভাত রান্না করছেন। তরকারি রান্না শেষ। শেহনাজ ভেবে পায় না সবাই এত দ্রুত কেন ওঠে। ফারজানা উঠেছেন 5টার দিক। আজানের পর ছাগলকে খাইয়েছেন, মুরগিকে খাইয়েছেন। ঘর আর বারান্দা ঝাড়ু দিয়ে এখন রান্না করছেন। শেহনাজ এই সকালে কি করবে ভেবে পায় না। ছোট টুল নিয়ে টিনের তৈরি রান্নাঘরের দরজার সম্মুখে বসে। তাকে দেখে সহজভাবে হাসে ফারজানা। কিছু লাগবে শেহনাজ? না, কিছু লাগবে না। আপনি এত সকালে কেন উঠেছেন? সবাই তো দেরি করে ওঠে। আপনার ঘুম নষ্ট হয়। ফারজানা হাসেন, বলেন, আমার অভ্যেস আছে। যত তাড়াতাড়ি উঠবো তত কাজ এগোবে। শেহনাজ এবার নড়ে চড়ে বসে। বলে, এমিরের বাবা মানে আপনার স্বামী কোথায়? আসার পর একদিনও দেখিনি। ফারজানা অপ্রস্তুত হলেও তা দ্রুত সরিয়ে ফেললেন। স্বাভাবিক ভঙ্গিতে বললেন, আছে কোথাও, সময় হলে ঠিক আসবে। শেহনাজ বুঝতে পারে ফারজানা এড়িয়ে যাচ্ছে কথাটা। যেমন ভাবে নিজেকে এমিরের মা হিসেবে পরিচয় দিতে উনি কুণ্ঠাবোধ করছিলেন, ঠিক তেমন ভাবে। শেহনাজ পরিস্থিতি স্বাভাবিক করতে চাইল। বলল, আপনার মতো মা খুব কম মানুষ পায়। এমির আপনাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, আমার ছেলে মেয়েগুলো আমাকে সত্যি অনেক ভালোবাসে। শুধু সাবিয়া আপু ছাড়া। উনি আপনাকে এ বাড়িতে দেখার পরই চলে যান, অথচ আপনি তা চাননি। ফারজানা বিস্মিত চোখে চাইলেন। উত্তেজিত হলেন খানিক। ভাত রাঁধা শেষ, মার গালতে হবে। ফারজানা চটপট তার কাজ সারল।
মলিন কণ্ঠে বলল, এ জীবনে সবাই আমাকে কেবল ভুল বুঝিয়ে গেল। আমার কথা কেউ শুনতে চাইল না। শেহনাজের মন খারাপ হয়। এমিরের ভাষ্য মতে উনি না জেনে এই সংসারে এসেছিলেন। উনি জানতেন না এমিরের মা জীবিত আছেন। সে অনুযায়ী ওনার কোনো দোষ নেই বললেই চলে। তার এমন আক্ষেপ দেখে শেহনাজ দুঃখ পেল। খানিক হেসে বলে উঠল, যাদের দোষ থাকে না তারা দোষী হয়ে ঘুরে বেড়ায়, আর যারা দোষী তারা বুক ফুলিয়ে বাঁচে। এ দায় তো আমাদের নয়, এ দায় আমাদের বোঝাপড়ায়। ফারজানা এবার হাসলেন, বললেন, প্রকৃতি সব দেখেন। যে আসল দোষী সে শাস্তি পেয়েছে। প্রকৃতি তাকে উন্মাদ বানিয়ে দিয়েছে। বিকেলের দিকে শেহনাজ পুরো গ্রাম ঘুরে বেড়ালো মহুয়ার সাথে। মহুয়া আর তার সম্পর্কে ঘনিষ্ঠতা বেড়েছে। তারা একত্রে থাকলে আর কোনো কিছুতে মাথায় থাকে না। পুরো গ্রাম ঘুরে শেহনাজ আর মহুয়া লুডো খেলেছে। গ্রামের আরো কয়েকটা পিচ্চির সাথে শেহনাজ লুকোচুরিও খেলেছে। দিনটা তার কেটেছে আনন্দে। ভেতরে যে শূন্যতা পুষে রেখেছিল তা হারিয়ে গেছে নিচে হাসির আড়ালে। বাঁশের রোয়াকে পা উঠিয়ে বসে আছে শেহনাজ। রাত হয়েছে। বারান্দার লাইটের আলোতে পুরো জায়গাটা আলোকিত হয়ে আছে। শেহনাজ আর মহুয়া ফোনে লুডো খেলছে। গতবার শেহনাজ জিতেছিল বলে মহুয়ার সে কি রাগ। তাই পুনরায় খেলছে ওরা। এমির বের হচ্ছে। গায়ে ছাই রঙা শার্ট আর সাদা জিন্স। চুলগুলো পরিপাটি। এমিরের দাড়ি গজিয়েছে ছোট ছোট। দেখতে ভীষণ ভালো দেখায়। এখন তাকে শেহনাজের কাছে সবচেয়ে সুদর্শন লাগছে। এমিরের প্যাটার্ন শরীর, ব্যক্তিত্ব সব যেন শেহনাজের নিকট মুগ্ধতা। এমিরকে বের হতে দেখে শেহনাজ রোয়াক থেকে নামে, জুতো পরে নেয় চটজলদি। ওড়নাটা পেঁচিয়ে এগিয়ে আসে। উজ্জ্বল কণ্ঠে বলে, কোথায় যাচ্ছেন এমির? রাত হয়েছে তো। এমির আগের মতোই সাবলীল। গত রাতে শেহনাজের বাক্য, কান্না কোনো কিছুই এমিরের ওপর প্রভাব ফেলেনি। আবারও শেহনাজকে উপেক্ষা করছে সে, যেন গত রাতে কিছুই হয়নি। আর শেহনাজ, সে যে নির্লজ্জ, বেহায়া। প্রত্যেক দিনের মতো আজও সেদে সেদে ভাব জমাতে চাইছে। চাইছে স্বামীর থেকে ভালো ব্যবহার। এমির শেহনাজের কথা শুনলই না যেন। ফারজানা ঘরে ছিলেন। তার উদ্দেশ্যে উচ্চস্বরে বলল, আমি সবাই যাচ্ছি, আমার জন্য অপেক্ষা করবেন না, আজ ফিরবো না। শেহনাজ কিং কর্তব্য বিমূঢ়, চেয়ে রয় এমিরের পানে। আজ রাতে কি তারা একসাথে ঘুমোবে না? এমির কি তার উপর রাগ করে এমন অবিচার করতে চাইছে? আপনি ফিরবেন না কেন? আমার রাতে একা ভয় করে। এমির একটু নরম হলো, কিন্তু গাম্ভীর্য স্বভাব বদলালো না। বলল, মা আর মহুয়াকে সাথে নিয়ে ঘুমিও, আর বাতি নিভিও না। শেহনাজ ঠোঁট কামড়ে ধরে, ভয়ে ঢোক গিলে। নিভু নিভু কণ্ঠে বলে, আমিও মাহফিলে যাব, আমাকে নিয়ে যাবেন? ব্রোকোস্কা এমির শার্টের হাতা গোটাতে গোটাতে বলে, আমি ফিরবো না, মাহফিলে থাকবো। তোমায় নিয়ে বিপাকে পড়তে চাই না। শেহনাজ দ্রুত সমাধান দিল, আমি দোলনায় চড়বো, নিয়ে চলুন না আমায়। ফারজানা ঘর থেকে বের হলেন। বললেন, নিয়ে যাও, এত করে যেতে চাইছে, কেনাকাটা করবে কিছু। ঘোরাঘুরি শেষ হলে আমাকে ফোন দিও, আমি ওকে নিয়ে আসবো। এ কথার পর এমিরের আর কোনো কথাই সাজে না। শেহনাজ খেয়াল করেছে ফারজানার কোনো কথা এমির ফেলে না। অথচ এই মানুষটার উপস্থিতির জন্য এমির সব হারিয়েছে। তবুও এত ভালোবাসা কি করে থাকে এই সম্পর্কে? বিশাল বড় মাঠ। মাঠের এক পাশে শুধু খাবার দাবার। স্ট্রিট ফুড থেকে শুরু করে দামি দামি সব খাবারের স্টল বসেছে। মিষ্টান্নের অভাব নেই। আরেক পাশে কেবল কাঠের জিনিসপত্র আর স্টিলের আসবাবপত্র। মাঠের মাঝখানে কসমেটিক্সের অনেক অনেক দোকান। ছোটদের খেলনা থেকে শুরু করে বড়দের নকল চুলও রয়েছে। শেহনাজ হা হয়ে তাকিয়ে থাকে। তাদের ওখানে মেলা বসে, সভা মাহফিল বসে, তবে এত বড় করে নয়। স্কুলের মাঠের এই সভা দেখতে শহর থেকে অনেক মানুষ গ্রামে এসেছে। এমিরের শার্টের কোনা ধরে হাঁটে শেহনাজ। ভিড়ের জন্য পা ফেলা মুশকিল। ভিড় দেখে অটো থেমেছে রাস্তায়। বাকিটা পথ হেঁটে আসতে হয়েছে। শেহনাজ হাসি হাসি মুখে বলে, আয়োজন তো অনেক বড় করে করা হয়েছে, এটা কতদিন থাকবে? এমির উত্তর দিতে চায়নি। তবে এই মাহফিল তাদের গ্রামের আলাদা একটা সুনাম। তাদের গ্রামের একটি বিশেষত্ব বলা যায়। বাধ্য হয়ে বলে, প্রত্যেক বছর একটি নির্দিষ্ট তারিখে এই গ্রামে মাহফিল হয়।
অনেক দূরের গ্রাম থেকেও মানুষ এই মাহফিল দেখতে আসে। এটা কেবল একদিন থাকে। গ্রামের মানুষজন তাদের তৈরিকৃত পণ্য বিক্রির উদ্দেশ্যে এখানে আসে। এজন্য নির্দিষ্ট একটি টাকাও সভাপতিকে দিতে হয়। শুধু গ্রাম নয়, শহর থেকেও বিভিন্ন ধর্মের মানুষ এখানে আসে। হয়তো ওয়াজ শোনে না, কিন্তু কেনাকাটা করতেই আসে। এখানে এমন কিছু নেই যা পাওয়া যাবে না। এটা মানিকগঞ্জের মানুষের একটা মিলন মেলা। অনেক আগে মাহফিলের উদ্ভব ঘটেছে। শেহনাজ মনোযোগ দিয়ে শুনে। ভিড়ে পা ফেলা যাচ্ছে না, ধাক্কাধাক্কি করছে সকলে। রাতে মানুষের যাতায়াত আরো বেড়েছে। এমির শেহনাজের এমন অপ্রস্তুত ভঙ্গি বুঝতে পারে। পেছনে হাত দিয়ে সামলে নেয় শেহনাজকে। ভিড় বাট্টা কম এমন একটি জায়গায় এসে ওরা দাঁড়ায়। শেহনাজ পুতুলের দোকানের সামনে দাঁড়ায়। তার ঘরে কত পুতুল ছিল, সেগুলোকে সে কতই না আগলে রাখত। এখন তাদের ছাড়াই ঘুমোতে হয়। বড় একটি ডোরেমনের পুতুল দেখে শেহনাজের খুব পছন্দ হয়। ঝলমলে কণ্ঠে বলে, এটা কিনে দিন না, আমার খুব পছন্দ হয়েছে। এমির মানিব্যাগ বের করলো। টিউশনির টাকা প্রায় শেষের দিকে। এসেই মহুয়ার প্রাইভেট আর স্কুলের বেতন পরিশোধ করেছে। নয়নের থেকে ধার করা এক্সাম ফি পরিশোধ করেছে। মেসের যাবতীয় খরচ দিয়েছে। শেহনাজের জন্য জামা কাপড় আর বাজার করতে গিয়ে পকেট ফাঁকা। মাহফিলে সবকিছুর মূল্য বেশি নেয়, কেননা দোকান দেওয়ার জন্য সভাপতিকে তাদের নির্দিষ্ট মুনাফা দিতে হয়। পকেট হাতড়ে এমির 1000 টাকার নোট পেল, আর কিছু টাকা খুচরো। এটা তার ঢাকায় যাওয়া যাতায়াত ভাড়া। ভেঙে ফেললে আর থাকবে না। এমির তবুও টাকাটা বের করে। দোকানিকে দিতে গেলে বাদ সাধে শেহনাজ। কি ভেবে বলে, থাক, এটা না নি। খুচরো যা আছে তাই দিয়ে মহুয়ার আন্টির জন্য ফুচকা নিয়ে যাই, ওরা খুব খুশি হবে। এমির অবাক হয়ে তাকিয়ে থাকে শেহনাজের পানে। মেয়েটা এত বদলে গেল কিভাবে? এমিরের 1 মাসে যা আয়, শেহনাজের তা 2 দিনের হাত খরচ। শেহনাজ কখনো কোনো কিছুতে স্যাক্রিফাইস করেনি। যেটা তার প্রয়োজন সে তাই নিয়েছে। অনেক সময় প্রয়োজনের বাইরে অনেক কিছু নিজের দখলে রেখেছে। অথচ আজ মেয়েটা কেমন পছন্দগুলোকে ছুঁড়ে ফেলছে। সে নিশ্চিত এমিরের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বুঝেছে। এমিরা শেহনাজ অনেকক্ষণ ঘুরপাক খেলো। শেহনাজ কম দামি ফুচকা খেলো, নাগরদোলায় চড়লো, রাইডে চড়লো। ফারজানা আর মহুয়ার জন্য খাবার প্যাক করতে ভুললো না। ফেরার পথে ঠোসায় ঝালমুড়ি খেতে খেতে বাড়ি ফিরল শেহনাজ। এমির কেবল দেখলো শেহনাজের আচরণ। মেয়েটা এমন কেন? এরকম মেয়েকে কি ভালো না বেশে থাকা যায়? এমির শেহনাজের সাথেই ফিরলো। ফিরে কলপারে গিয়ে হাত পা ধুয়ে শুয়ে পড়লো বিছানায়। শেহনাজ জামা কাপড় ছাড়লো, আলস্য ভঙ্গিতে বসলো বিছানায়। এখন তার ঘুম আসবে না। কি করবে? নেটওয়ার্ক নেই বলে অনলাইনে ঢুকতে পারলো না শেহনাজ। গ্যালারি ঘাঁটতে লাগলো। বিরক্ত হলো বেশ। ঘুম আসছে না কেন? সকাল 10টার সময় ফারজানা হন্তদন্ত হয়ে শেহনাজকে ডাকলেন। শেহনাজের হাতে 200 টাকার নোট ধরিয়ে আলগোছে বললেন, আজ দুপুরে তোমরা একটু ঘোরাঘুরি করো, আমি ফোন দিলে তবেই বাড়ি ফিরবে। শেহনাজ প্রশ্নার্থ চোখে চায়। ফারজানা কথা বাড়ায় না, বলে, এমিরের বাবা আসছে, তোমাদের দেখলেও খুশি হবে না। ও চলে যাবে ঘন্টা 2-এর মধ্যে। এটুকু সময় তোমাদের বাইরে থাকতে হবে। এমিরকে বলা মাত্র এমির বেরিয়ে পড়লো বাইরে। ফারজানা শেহনাজকে তাড়া দিল এমিরের সাথে যাওয়ার জন্য। প্রশ্ন করার আর সময় পেল না শেহনাজ। এমিরের পিছু পিছু চলতে থাকলো। কিছু প্রশ্ন জমলো মনে, উত্তর মিলল না। ধান ক্ষেতের ভিতর দিয়ে হাঁটছে ওরা। এমিরের পরনে ছাই রঙের লুঙ্গি। লুঙ্গির কোনা ধরে সে চলছে নিজের মতো। শেহনাজ আছে কি নেই সে নিয়ে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। শেহনাজ এমিরের পাশে হাঁটে, এমিরকে পর্যবেক্ষণ করে। এমিরের ভালোবাসা সে কখনো হয়তো পাবে না, কিংবা শেহনাজের এই একপাক্ষিক প্রেম কখনো সফলতা পাবে না। তবুও শেহনাজের মনে এমিরের প্রতি গভীর মায়া। মানুষটার চালচলন, আচার আচরণ, ব্যক্তিত্ব বরাবরই মুগ্ধ করে ওকে। শেহনাজ বারবার ভাবে এমিরকে ভুলে যাবে, এমিরের থেকে দূরে থাকবে। তা ভাবনাই থেকে যায়। শেহনাজ এত কিছুর পরও এমিরকে ছাড়তে পারে না। এত অবহেলা, উপেক্ষা সে যত্নের সাথে উপভোগ করে। শেহনাজ পাশে হেঁটে হেঁটে প্রশ্ন করে,
শ্বশুর বাবার সাথে দেখা না করে কেন চলে এলাম? উনি কি ওনার ছেলের বউকে দেখবেন না? এমির পাশে তাকায়, কপাল কুঁচকে ফেলে। রাগ হু হু করে বেড়ে যায়। বলে, থাকতে তুমি এলে কেন? আন্টি তো আমাকে জোর করে পাঠালো। এমিরের ক্ষোভ উপচে পড়ছে। দরজারা হয়ে পড়ে সে। নিজের ক্ষোভ, অভিযোগ উগরে দিতে চায়। কি চাও তুমি? আমাকে ভেঙে চুরে দিতে চাও? যার কারণে আমি খুনি হয়ে দীর্ঘ 6 মাস কারাগারে বন্দী ছিলাম, তার জন্য তোমার এত বাড়াবাড়ি রকমের আগ্রহ কেন? ওর কথা তুমি দ্বিতীয়বার মুখে আনবে না, নইলে তোমাকে এখানেই রেখে চলে যাব। শেহনাজ চমকায়, ভারী অবাক হয় সে। এমির 6 মাস কারাগারে ছিল। কাকে খুন করেছিল? আধো করেছিল? শেহনাজ তৎক্ষণাৎ প্রশ্ন করে, আপনি কারাগারে ছিলেন কেন? এমির উত্তর দিল না কোনো। শেহনাজ পরবর্তীতে আর কোনো প্রশ্ন করলো না। ওরা গিয়ে বসলো ধান ক্ষেতের মাঝের উঁচু মাটির স্তরে। দুজনের মাঝে তৈরি হলো অবিচ্ছেদ্য দ্বন্দ্ব। শেহনাজ মাথা রাখলো এমিরের কাঁধে। এমির তা দেখেও নীরব রইল। এমির বলল, আমি আব্বাকে খুন করতে গিয়েছিলাম, তাই আব্বা আমার নামে মামলা করেছিল। শেহনাজ মাথা তোলে, কৌতূহল আর সন্দেহী চোখে চেয়ে বলে, উনি দ্বিতীয় বিয়ে করেছিলেন বলেই কি আপনি ওনাকে খুন করতে চেয়েছিলেন? ওহো, তাহলে তুমি আমার অতীত জানতে চাও নাজ? আজ আমি তোমাকে সে গল্প শোনাবো। তবে আমার একটা শর্ত রয়েছে। কি শর্ত? আমায় ছেড়ে দিতে হবে তোমাকে। তোমায় তোমার পরিবারের কাছে ফিরে যেতে হবে। শেহনাজের আত্মবিশ্বাস অনেক। তার ধারণা মতে এমিরের কোনো কালো অতীত শেহনাজকে দমাতে পারবে না, তার ভালোবাসাকে ক্ষীণ করতে পারবে না। গাঢ় কণ্ঠে বলে সে, যদি আমার মনে হয় আপনার এই অতীত আমাদের জীবনে বিরাট প্রভাব ফেলবে, তাহলে সত্যিই চলে যাব, কথা দিচ্ছি। ধান ক্ষেতের আইল ধরে 1000 বয়স্ক লোক যাচ্ছিল। এমিরা শেহনাজকে এখানে বসে থাকতে দেখে এগিয়ে এলো লোকটা। এমির তাকে দেখে অবিলম্বে সালাম জানালো। লোকটা বলল, এখানে কি করো? অনেকদিন পর দেখলাম তোমারে। এমির বলল, বসে আছি কাকা, ভালো আছেন? ভালো আছি, আল্লাহ রাখছে ভালোই। তোমার বাপরে দেখলাম একটু আগে বাড়ি ফিরলো। এমির কিছু বলল না। সেই লোকটা শেহনাজের পানে তাকালো, শুধালো, তোমার বউ নাকি? শেহনাজ মাথা নাড়ল, সালাম জানালো। লোকটা ব্যথিত কণ্ঠে বলে উঠল, তোমার শ্বশুরের কত কিছুই না ছিল, একেবারে খানদানি পরিবার, কোনো কিছুর অভাব ছিল না। নিজের দোষে, নিজের ভুলে এখন সব হারায় পথের ফকির। মাঝখান দিয়ে এই পোলাটা জীবন নষ্ট করে দিল। শেহনাজ বুঝলো না কিছু, কিছুটা আঁচ করতে পারলো বোধহয়। স্বামীকে ছোট হতে দিতে চায় না সে। মিষ্টি হেসে বলে, ওনার জীবন নষ্ট হয়নি, বরং অতীতের ঘাত প্রতিঘাত ওনাকে আরো শক্ত আর মজবুত বানিয়েছে। দোয়া করবেন অতীত যেন কখনো ফিরে না আসে। উর্মির খোঁজ খবর নেই। সেদিনের পর হাসানের সাথে দেখা হয়নি আর। হাসান চায় উর্মির সাথে যোগাযোগ করতে, কিন্তু যোগাযোগ করার কোনো উপায় নেই। উর্মির ঠিকানা বা ফোন নম্বর চাওয়ার মতো সাহস হয়নি হাসানের। তাই শিমুলতলি সে বইয়ের দোকানগুলোতে ঘুরে বেড়ায় সে, যদি মেয়েটার সাথে দেখা হয়ে যায় এই ভেবে। কিন্তু উর্মির তরফ থেকে বোধকরী সে চেষ্টা নেই। দুপক্ষ সমানভাবে চাইলে এ ছোট্ট এলাকায় একে অপরের সাথে দেখা হওয়া সম্ভব। সেদিন উর্মির সাথে বইয়ের দোকানগুলো ঘুরে দেখেছে হাসান। কফি খেয়েছে একসাথে, কিছুটা সময় কাটিয়েছে। এই সময়টা আসলে কিসের ভিত্তিতে, কোন সম্পর্কের টানে কাটিয়েছে, সে প্রশ্ন করা অবান্তর। হাসানের বুকে যে গভীর ঢেউ খেলে যাচ্ছে, তা যে কোনো নারীর বুঝে ফেলা নিতান্তই সহজ। ফেসবুক স্ক্রল করতে গিয়ে শেহনাজের আইডি দেখতে পেল হাসান। পরিচিত মানুষের আইডিতে ঢুকে খানিক ঘাটাঘাটি করতে গিয়ে একটি প্রোফাইলে নজর আটকাল ওর। ইংলিশে তানিয়া সরকার নামের একটি আইডিতে উর্মির ছবি। উর্মির পাশের মেয়েটি সম্ভবত তানিয়া। জুম করে ছবিখানা দেখলো হাসান। তানিয়াকে সে চিনতে পেরেছে। শেহনাজের ঘনিষ্ঠ বন্ধু, তাদের জুনিয়র। শেহনাজের সাথে কয়েকবার দেখেছে মেয়েটাকে। তার সাথে উর্মির ছবি দেখে হাসান বুঝি প্রাণ ফিরে পেল। তৎক্ষণাৎ মেসেজ করলো, উর্মিকে তুমি চেনো? আজ অমাবস্যা,
চাঁদের আলো আলোকিত আশপাশ। এ আলো শেহনাজের হৃদয়কে আলোকিত করে রেখেছে। শেহনাজ চায় এ আলো অক্ষত থাকুক। আজ এমিরের কালো অধ্যায় জেনে যেন সে ঠিক থাকে, এ প্রার্থনা করছে সে। সে জানে এমিরকে সে কখনোই মন থেকে ঝেড়ে ফেলতে পারবে না। মহুয়া বই খুলে পড়তে বসেছে। শেহনাজ পাশেই বসে মহুয়ার বইগুলো দেখছে। মহুয়ার পড়াশোনায় কিছুটা সাহায্য করলো শেহনাজ। বাংলা বইয়ের মাঝের পৃষ্ঠায় শেহনাজ একটি ছবি খুঁজে পেল। 4x2 ইঞ্চির ছবিটা ভীষণ যত্নের সাথে বইয়ের ভাঁজে রেখে দেওয়া হয়েছে বলে মনে হলো শেহনাজের। সে ছবিটা মেলে ধরলো চোখের সামনে। পরখ করলো, একটি মেয়ের ছবি। পরনে গোলাপি রঙের কাতান শাড়ি, লম্বা বেনুনি, হাত ভর্তি কাচের চুড়ি। মেয়েটাকে খুব চেনা লাগলো শেহনাজের নিকট। মহুয়াকে প্রশ্ন করলো, এই মেয়েটাকে? খুব সুন্দর তো। মহুয়া অঙ্ক কষছিল। ছবিটির দিকে না তাকিয়ে উত্তর দিল, আমার বড় আপু। শেহনাজ পুনরায় ছবিটি দেখলো। এই মেয়েটিকে সে বোধহয় চিনে। তানিয়ার গ্যালারিতে এই মেয়েটার ছবি সে দেখেছিল। এই কি তবে সাবিয়া আপু? শেহনাজ দ্বিধা দূর করতে বলল, তোমার সাবিয়া আপু? তোমার মনে আছে আপুকে? মনে নেই। এই ছবি আমাদের ঘরে আরো আছে। একটা ভাইয়ার মানিব্যাগে, একটা মায়ের কাছে। মা প্রতিদিন ছবিটা দেখে, আর একটা আছে আমার বইয়ে। শেহনাজ আলগোছে ফোনের ক্যামেরা বের করে ছবিটি ফোনে বন্দি করলো। ছুটে নিজের ঘরে এলো। তানিয়াকে কল করে বলল, মেসেঞ্জারে তোকে একটা ফটো দিয়েছি, দেখ তো চিনিস কিনা। তানিয়া মেসেঞ্জারের ছবিটি দেখে দ্রুত কল করলো। শেহনাজ ভীষণ উত্তেজিত। এমিরের কাছের মানুষকে সে যদি খুঁজে দিতে পারে, এমির নিশ্চয়ই খুব খুশি হবে। এতদিন যাকে ওরা খুঁজে বেড়াচ্ছে, তাকে পেলে নিশ্চিত এবারে সবাই আনন্দে মেতে উঠবে। এই মেয়েটার ছবি আমি তোর ফোনে দেখেছিলাম। তানিয়া বলল, হ্যাঁ, উনি আমার ছোট চাচ্চুর বউ। এই ফটো তুই কোথায় পেলি? শেহনাজ সবটা বলল না। বলল, সে কথা পরে বলবো। আগে বল, এই মেয়েটা কোথায় আছে? ওনার সম্পর্কে কি কি জানিস তুই? তানিয়া বলে উঠল, উনি আমার ছোট্ট চাচ্চুর স্ত্রী। ওনার নাম সাবিহা। চাচ্চুর সাথে চাচির লাভ ম্যারেজ হয়েছিল, কিন্তু 4 বছর আগে উনি মারা গেছেন ক্যান্সারে। শেষের কথাটুকু শুনেই কেঁপে উঠল শেহনাজ। এতক্ষণের আগ্রহ উত্তেজনা নিমিষেই মুছে গেল। শীতল স্রোত বয়ে গেল হৃদয়ে। নিঃশ্বাস ভারী হলো ওর। দ্বিধান্বিত কণ্ঠে বলল, মারা গেছেন? উনি নেই? না রে, রোগটা যে বড়সড়, বাঁচানো সম্ভব হয়নি। কিন্তু তুই একথা জিজ্ঞেস করছিস কেন নাজু? কি হয়েছে? তোকে সবটা বলবো, কিন্তু কথা দে, ওনার মৃত্যুর কথাটা তুই আর কাউকে বলবি না। এমনকি তুই যে ওনাকে চিনিস, এ কথাও কাউকে জানাবি না। ফোন কেটে শেহনাজ ধীর পায়ে বসলো খাটে। হৃদয় ভার হয়ে উঠল ওর। ব্যথা অনুভব করলো। এমিরকে একথা কি করে জানাবেও, কি করে বলবে সাবিহা আপু আর এই পৃথিবীতে নেই? এমির তো কষ্ট পাবে। শেহনাজ একথা লুকিয়ে গেল, কাউকে বলল না। ছবিটাও ডিলিট করে দিল ফোন থেকে। কেউ কখনো হয়তো জানবে না যে সাবিহা নামের মেয়েটি হারিয়ে যায়নি। সৃষ্টিকর্তা তাকে নিয়ে গেছেন। আজও ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, শীতল বাতাসও বইছে। তীর করে কাঁপছে শেহনাজের চিত্ত। ললাটে জমেছে চিন্তা। সাবিয়া আপু আর নেই, এ কথাটা বারবার বেজে উঠছে শেহনাজের কানে। খুব কষ্ট হচ্ছে ওর। এমির যদি কখনো একথা জানতে পারে, মানুষটা খুব কষ্ট পাবে। এমির বেঁচে আছে আশায়। সে আশায় যদি হারিয়ে যায়, তবে এমির হয়তো বদলে যাবে। বদলে যাবে এমিরের জীবনের বাঁক। একথা সে কিভাবে জানাবে? এমির পাটি বিছিয়ে খেতে বসেছে। ফারজানা খাবার বেড়ে দিতে দিতে শেহনাজকে ডাকলো। শেহনাজ সে ডাক শুনে খাবারের ঘরটা তো উপস্থিত হলো। ফারজানা বলল, বসো, খেয়ে নাও। শেহনাজের কান্না পাচ্ছে। কিছুই ভালো লাগছে না ওর। এই মুহূর্তে খাবার খাওয়ার কথা ভাবছে না মোটে। সাবিহাকে সে চিনে না, জানে না। একদিন এমিরের মুখে তার গল্প শুনেছিল। তাতে আপুর প্রতি শেহনাজের মনে আলাদা সম্মানের জায়গা তৈরি হয়ে গিয়েছিল। এমিরের তার বড় বোনের প্রতি এত ভালোবাসা দেখে তার ভালো লেগেছিল খুব। সে চেয়েছে আপু ফিরে আসুক, এমির নিজের বোনকে ফিরে পাক, কিন্তু তা তো আর সম্ভব নয়। মৃদু হেসে শেহনাজ বলে, খাবো না আন্টি, খিদে নেই, আপনারা খেয়ে নিন। খাবে না কেন?
তোমার জন্য টাকি মাছের ভর্তা বানালাম। শেহনাজ এমিরের পানে তাকালো, গলা শুকিয়ে এলো। বলল, রেখে দিন, কাল খাবো। শেহনাজ ঘরে গিয়ে বসে রইল। ফোন ঘাটলো কিছুক্ষণ, অপেক্ষা করলো এমিরের জন্য। এমির কখন আসবে ঘরে, কখন অতীতের কথাগুলো বলবে তাকে। তার যে তর সইছে না। তানিয়ার মেসেজের রিপ্লাই এলো অনেক দেরিতে, রাত 11টার দিক। নয়ন আর সাদাত তখন ঘুমিয়ে কাদা, জেগে কেবল হাসান। লিখছিল উপন্যাসের কিছু গুরুত্বপূর্ণ অংশ। পাশেই ছিল মুঠোফোন। টুং করে মেসেজের শব্দ আসা মাত্রই হাসান ফোনটা হাতে তুলে নিল। শার্টের কোনায় চশমার গ্লাস পরিষ্কার করে নিল। তানিয়া লিখেছে, হ্যাঁ চিনি, আমরা একই স্কুলে পড়তাম। এই প্রশ্ন কেন করছেন? হাসান খুব অস্বস্তি বোধ করলো। একই কলেজের স্টুডেন্ট তারা। তানিয়া তার জুনিয়র। দেখা হলেই তানিয়া বিনয়ের সাথে সালাম জানায় তাকে, কিন্তু এই প্রথম মেসেঞ্জারে তাদের কথা হচ্ছে। উর্মিকে নিয়ে প্রশ্ন করলে মেয়েটা কি হাসবে? ক্যাম্পাসের বড় ভাই তাকে নক দিয়েছে বলে কি বন্ধুদের সাথে গসিপ করবে? আমাকে চিনেছ? তানিয়া উত্তরে লিখলো, জি চিনেছি। উর্মিকে আপনি কিভাবে চিনেন? বই কিনতে গিয়েছিলাম শিমুলতলিতে, সেখানেই পরিচয় হয়েছিল। ওর ঠিকানা দিতে পারবে আমায়? তানিয়া দোনামোনা করে উত্তর দিল, তা দিতে পারবো, কিন্তু কোন ঠিকানা চাইছেন? ওর শ্বশুর বাড়ির নাকি বাবার বাড়ির? হাসান ভরকালো, চমকে উঠল। বেশ কিছুক্ষণ তানিয়া টেক্সটের দিকে তাকিয়ে রইল। চিনচিনে সূক্ষ্ম ব্যথা হলো বুকে, অবশ অসার হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। তানিয়াকে নিজের অভিব্যক্তি বুঝতে দিল না হাসান। বলল, ও বিবাহিত? সপ্তাহখানেক আগেই বিয়ে হয়েছে ওর। লাভ ম্যারেজ প্লাস অ্যারেঞ্জ ম্যারেজ। হাসান দীর্ঘশ্বাস ফেলল। উর্মি তাকে মনে রাখেনি, কখনো ভালোবাসেনি। কিন্তু একসাথে ঘোরা, নিজেদের ভালো মন্দ জানা, বোঝা, এসব কি একদম ঠুনকো বিষয় ছিল? এত কাছে থেকে উর্মি বুঝতে পারেনি হাসানের মনের কথা, নাকি প্রশ্রয় দিয়েছে যেন? হাসান লিখল, আমার সাথে শ্বশুর বাড়িতে যাবে একটু, ওর সাথে আমার কিছু কথা ছিল। আচ্ছা, আমাকে তারিখ আর সময়টা জানাবেন। হাসান অফলাইন হলো। নয়ন আর সাদাতের দিকে তাকালো। সাদাতের স্যালারি ভালো, প্রেমিকার সাথে বেশ ভালোই দিনকাল যাচ্ছে ওর। নয়নের জীবনে সেসব ঝামেলা নেই। ওর বাবা ওকে বিদেশে পাঠানোর পরিকল্পনা করছে, সে নিয়ে নয়নও বেশ খুশি। এমির হয়তো শেহনাজের সাথে সুখী রয়েছে, কিন্তু সে এতগুলো টাকা হারিয়ে বসলো। হৃদয় চুরি করলো উর্মি নামের মেয়েটি। এক গাদা অনুভূতির জোয়ারে ভাসিয়ে উর্মি বিয়ে করে নিল। সেও সুখে আছে। সুখ নেই কেবল সে। নদীর মাঝে এসে আটকা পড়ে আছে। চারদিকে কেবল শূন্যতা, কোথাও যাবার জায়গা নেই। এরশাদ সাখাওয়াত এবারই থাকে না। মাসে একবার এসে ঘন্টা দুয়েক থেকে চলে যায়। কেন আসে তা সবার অজানা। গ্রামের লোকে তাকে পাগল বলে। উন্মাদের মতো চলাফেরা আর কথাবার্তার ধরনে বোঝা যায় যে সে মানসিক রোগীর মতোই। কাজে কর্মে কোনো মিল নেই, অথচ একসময় এই গ্রামের সকল বিচার কার্যের রায় সে দিত। এমির ঘাড় ঝাঁকাতে ঝাঁকাতে ঘরে ঢুকলো। বাড়ির পিছনের কাঁঠাল গাছ কেটে সে কাঠ বানিয়েছে সারা বিকাল ভরে। সে কাঠ দিয়ে আরো কয়েকদিন তাদের বাড়ির উনুন জ্বলবে। কাঠ কাটার সময় কুড়াল ব্যবহার করতে গিয়ে হাতে ফোসকা পড়েছে এমিরের। শরীরও ম্যাজম্যাজ করছে। সেই ব্যথায় সন্ধ্যার পরে জ্বর এসেছে। শেহনাজকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে এমির প্রশ্ন করলো, ঘুমাওনি? শেহনাজ তাকালো না, উত্তর দিল, অপেক্ষা করছিলাম আপনার জন্য। এমির চেয়ে রইল খানিকক্ষণ। শেহনাজের মায়ামুখের দিকে চেয়ে চোখ ফেরাতে বেগ পোহাতে হলো ওর। বলল, বসো, আসছি। এমির বেরিয়ে গেল। শেহনাজ নিজেকে প্রস্তুত করলো। এমিরের অতীত নিশ্চয়ই তার জন্য খুব সহজ হবে না। ধারালো কথাগুলো তার হৃদয়ে ব্লেডের মতো ক্ষত তৈরি করবে, তা জেনেও শেহনাজ নিজেকে স্থির রাখলো। এমির এলো খানিকক্ষণ বাদে, হাতে পুরনো অ্যালবাম। গামছা দিয়ে অ্যালবামের উপরের ময়লাগুলো মুছল সে। শেহনাজের পাশে এসে বসলো। অ্যালবাম খুলে শেহনাজকে একটি ছবি দেখালো সে। এমিরের ছোটবেলার ছবি, সাথে সাবিহা আর এমিরের আম্মা। শেহনাজকে দেখিয়ে দেখিয়ে বলল, এটা আমার আম্মা, আর এই যে সাবিহা আপু। মহুয়া তখনও হয়নি।
শেহনাজ ছবিটা ভালো মতো দেখলো। এমিরের বয়স এখানে খুব কম, চেনা যাচ্ছে না ভালোভাবে। সাবিয়া আপুকে প্রাণবন্ত দেখাচ্ছে। এমিরের চেয়ে সে হয়তো 2-3 বছরের বড় ছিল। শেহনাজ বাকি ছবিগুলো দেখতে আরম্ভ করলো। বলল, আপনি দেখতে একদম আপনার আম্মার মতো। হাসলো এমির। সে হাসিতে একরাশ দুঃখ দেখতে পেল শেহনাজ। এমির বলল, আম্মা মারা যাবার পর আর সাবিহা বুবু চলে যাবার পর আমার জীবন বদলে গিয়েছিল। কোনো কিছু ভালো লাগতো না আমার। গ্রামের লোকজন নানা রকম কথা বলতো, মনে হতো চলে যাই কোথাও। কিন্তু বুবুর মতো আমার অত সাহস ছিল না, তাই কোথাও যেতে পারিনি। সৎ মায়ের সাথেই থেকেছি। নতুন মায়ের জীবনটাও দুর্বিষহ। ছোটবেলা অ্যাক্সিডেন্টে উনি ওনার ভাই আর বাবা মাকে হারিয়েছেন। বড় হয়েছেন মামার বাড়িতে। আব্বা ওনার প্রথম স্বামী নয়, ওনার বিয়ে হয়েছিল একজন ব্যাংকারের সাথে, নাম নাহিদ পারভেজ। নতুন মাকে বিয়ে করার পর তাদের জীবন সুন্দর চলছিল, কিন্তু নাহিদ পারভেজ ছিলেন মাম্মাজ বয়। মায়ের কথা ছাড়া এক ফোঁটা পানিও বোধহয় তিনি খেতেন না। মায়ের কথা উঠতেন বসতেন। মা এসব সয়ে গিয়েছেন। মুখ বুজে শাশুড়ির মানসিক অত্যাচার সহ্য করেছেন। বিয়ের 3 বছরের মাথায় নাহিদ আঙ্কেল যে ব্যাংকে কর্মরত ছিলেন তা আকস্মিকভাবে বন্ধ হয়ে যায়। চাকরিচ্যুত হয়ে পড়েন আঙ্কেল। নতুন মা তখন দিশেহারা। সংসার চালাতে হিমশিম খান। ওনার শাশুড়ি ওনার মামার বাড়ি থেকে যৌতুক আনার জন্য ওনাকে বিভিন্নভাবে হেনস্থা করেন। আঙ্কেলের ব্যবসার জন্য অনেক টাকা চান। নতুন মা তবুও চুপ থাকেন। তার মামার সামর্থ্য নেই অত টাকা দেওয়ার। তিনি ধৈর্য ধরেন, কিন্তু লাভ হয়নি। ওনার শাশুড়ি ওনাকে একসময় বাড়ি থেকে বের করে দেন। নাহিদ আঙ্কেল প্রথমে ক্ষুব্ধ হলেও মায়ের কান পড়া শুনে দমে যান। চাইলেও স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে পারেন না। সে যেন মায়ের হাতের পুতুল। তার জীবনের সকল সিদ্ধান্ত তার মায়ের বিধায়। সে কখনো উচ্চবাচ্য করেনি। নতুন মা আসায় দিন গোনে। এই বুঝে আঙ্কেল তাকে নিতে এলো, কিন্তু আঙ্কেল ওনাকে ফিরিয়ে নেয়নি। ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছিল, আর নতুন মা তার ব্যক্তিত্ব ক্ষুণ্ণ না করে ডিভোর্স লেটারে সাইন করে দিয়েছিল। তখনও তো কাজ পাওয়া যেত না। নতুন মা পড়াশোনা তেমন করেননি বলে কাজ পাননি কোথাও। সেলাইয়ের কাজ করতেন মামার বাড়ি থেকে। অনেকগুলো বিয়ের প্রস্তাব এলো, তিনি নাকচ করে দেন। আঙ্কেল ছাড়া আর কাউকে হৃদয়ে স্থান দিতে চাননি উনি। তবে ওনার মামা মামির আচরণ পরিবর্তন হতে শুরু করলো তখন থেকে, যখন একের পর এক বিয়ের প্রস্তাব নতুন মা নাকচ করে দিচ্ছিলেন। আঙ্কেলকে উনি এতটাই ভালোবাসতেন যে দ্বিতীয় বিয়ে করতে ইচ্ছুক ছিলেন না। কারো সাথে মিশতেন না তিনি। গুমরে কাঁদতেন। এরপর দিন যেতে লাগলো। ওনার বয়স বাড়তে লাগলো। সময়ের পরিক্রমায় উনি সহজ হলেন। ঠিক করলেন আর মামার বাড়িতে বোঝা হয়ে দিন কাটাবেন না। বিয়েতে রাজি হলেন, কিন্তু এবার কেবল বয়স্ক আর 2-3 সন্তানের পিতারাই প্রস্তাব নিয়ে আসছিল, কিংবা যারা আসছিল তাদের পাস্ট খুব জঘন্য ছিল। সে সময় ওনার মামা মামি হয়ে উঠেছিলেন হিংস্র। ওনাকে বাড়ি থেকে তাড়াতে পারলেই যেন বাঁচে। নানাভাবে ওনাকে গালিগালাজ করত। একসময় হার মেনে নিলেন নতুন মা। মামা যার সাথে বিয়ে ঠিক করলো উনি তাকেই বিয়ে করলেন। কিন্তু বিয়ের আগে উনি জানতেন আব্বা 2টি মাত্র সন্তান, আর আব্বার স্ত্রী মারা গেছেন বছর 3 আগে। অথচ এখানে এসে জানলেন তার মামা তাকে ঠকিয়েছেন। বয়স্ক কুৎসিত একজন লোকের সাথে বিয়ে দিয়েছে স্বেচ্ছায়। এজন্য মোটা অঙ্কের টাকাও নিয়েছেন আব্বার থেকে। একথা জানার পর উনি এতটাই ভেঙে পড়লেন যে মেনে নিলেন নিজের ভাগ্য। প্রতিবাদ করলেন না কোনো। এমির থামলো, গলা শুকিয়ে লোর। শেহনাজ পলকহীন চোখে তাকায় ফারজানার এমন করুণ অতীত তাকে ভীষণ পীড়া দিল। ভালো মানুষদের সাথে কেন এমন হয় বুঝতে পারে না শেহনাজ। মলিন হয়ে ওঠে ওর কায়া। বলে, ওনাকে দেখে বোঝাই যায় না ওনার জীবন কাহিনী এত করুণ। এমির পুনরায় বলতে আরম্ভ করলো, বুবু চলে যাওয়ার পর আমি ওনাকে সহ্য করতে পারতাম না। মনে মনে গালমন্দ করতাম, অনেক বাজে ব্যবহার করতাম, কিন্তু উনি সবসময় হাসি মুখে কথা বলতেন। বিনয় আর আন্তরিকতা মেশানো থাকতো ওনার কণ্ঠে। এত কিছু হবার পরও উনি আমাকে আর মৌয়াকে আগলে রাখতে চাইতেন। শেহনাজ প্রশ্ন করলো,
উনি ওনার অতীত আপনাকে বলেছে? আপনি এসব জানলেন কিভাবে? আমি এসব জেনেছি অনেক পরে। ওনার এলাকায় গিয়ে আমি খোঁজ খবর নিয়ে এসব জানতে পেরেছি। ওনার মামি মৃত্যুর আগ মুহূর্তে আমাকে ডেকে পুরো গল্পটা শুনিয়েছিলেন। শেহনাজ ভারী শ্বাস ফেলল। এমির তা দেখে বলল, আম্মার মৃত্যুর পর প্রায় সময় আম্মাকে স্বপ্নে দেখতাম আম্মা কাঁদছে, তার গলায় মোটা দড়ি ঝুলছে, চিৎকার করে ডাকছে আমায়, বলছে, এমির, বাপ আমার, তোর বাপরে কঠিন শাস্তি দিস। ওর জন্য আমি মইরাও সুখ পাইনি। আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল। আব্বাকে সেদিনের পর থেকে সহ্য করতে পারতাম না। ওকে দেখলেই মেজাজ খারাপ হতো। অনেক সময় তার সাথে খারাপ ব্যবহার করতাম। সেজন্য আব্বা আমার প্রতি ক্ষুব্ধ ছিল। আব্বা চাইতো তার ব্যবসায় আমাকে নিতে। আমি রাজি হইনি। অবাধ্য হয়েছিলাম বলে আব্বা আমাকে অপছন্দের তালিকায় ফেলেছিল। এক রাতে আমার কি হলো জানা নেই। আম্মার জন্য ছটফট করতে করতে দম আটকে আসছিল। রাগে, ক্ষোভে রামদা বের করে আব্বার ঘরে গিয়েছিলাম। ওর গলায় ধরেছিলাম। যদিও মেরে ফেলার ইচ্ছা ছিল না, কেবল ভয় দেখাতেই চেয়েছিলাম। আব্বা আমাকে সেদিন থাপ্পড় মেরেছিল। পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছিল। নতুন মা বারবার আব্বাকে বুঝিয়েছিলেন। আব্বা বোঝেনি। খুনের চেষ্টার অভিযোগে আমাকে জেলে পাঠিয়ে দিয়েছিল। আব্বা যেহেতু গণ্যমান্য ব্যক্তি ছিল, তাই ওনার কথা পুলিশ সহজে বিশ্বাস করে নিয়েছিল। 6 মাস কারাগারে থাকার সময় আব্বা আমাকে একবারও দেখতে যায়নি। আমি কারাগার থেকে বের হতে পেরেছিলাম শুধুমাত্র নতুন মায়ের জন্য। উনি আমাকে ওখান থেকে বের করতে সব ধরনের চেষ্টা করেছেন। একদিন পরপর 15 মাইল হেঁটে আমাকে দেখতে গিয়েছেন থানায়। আমাকে প্রতিনিয়ত ধৈর্য ধরতে বলেছেন যে কোনো মূল্যে আমাকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসবেন। দীর্ঘ 6 মাস আমি পৃথিবীর আলো বাতাস দেখিনি। কেঁদে কেঁদে চোখের পানিও শেষ হয়ে গিয়েছিল। বাহিরের পরিবেশ দেখার জন্য কত রাত ছটফট করেছি। অপরাধীর তকমা পেয়ে হাঁসফাঁস করেছি। আব্বার করুণা হয়নি। সে তার নতুন স্ত্রী নিয়ে আনন্দে থেকেছে। আনন্দে থাকেনি কেবল আমার সৎমা। এমিরের চোখের কোণ ভিজে এলো। শেহনাজ কেঁদে ফেললো নীরবে। বুকের ভেতরটা হাহাকার করে উঠল। এমিরের ব্যথাগুলো শুষে নিতে চাইল শেহনাজ। এমির তা দেখে মৃদু হাসলো, আবার বলতে শুরু করলো, 6 মাস পর কারাগার থেকে বের হয়ে ভেবেছিলাম মুক্তি পেয়েছে, কিন্তু না, আরো ভয়ানক পরিস্থিতিতে পড়লাম আমি। গ্রামের মানুষ আমাকে খুনি ভাবছিল। সবাই জানতো আমি আব্বাকে খুন করার চেষ্টা করেছি। আমাকে তো বলা বলি করতো আমি মহুয়াকেও মারতে চেয়েছি। পুরো এলাকায় আমার নামে ছিছি পড়ে গিয়েছিল। আব্বার সমালোচনা তখন কিছুটা মুছে গিয়েছিল। লোকজন কানাঘুষা করতো আমাকে নিয়ে। আমার মরে যেতে ইচ্ছে করতো। বুবুকে পাশে পেতে ইচ্ছে করতো। এত কিছুর মধ্যে ভালো খবর ছিল, আমার পরীক্ষার রেজাল্ট এসএসসিতে গোল্ডেন এ+ পেয়েছিলাম। নতুন মা খুব খুশি হয়েছিলেন। এত কিছুর মাঝেও তিনি আমাকে পড়াশোনা করতে বলতেন, কিন্তু আমার সে মন মানসিকতা ছিল না। নিজেকে একা করে ফেলেছিলাম আমি। সমাজের মানুষের ধিক্কার আমাকে দুর্বল করে দিচ্ছিল। এরপর 1 বছর আমি পড়াশোনার আগে পিছু ছিলাম না। নতুন মা আর না পেরে আমাকে পরের বছর আবার বোঝাতে লাগলেন। আমাকে বললেন শহরে চলে যেতে। বুবুকে খুঁজে পাওয়ার একমাত্র রাস্তা হলো শহরে চলে যাওয়া। বুবুকে নাকি শহরেই পাওয়া যাবে। এছাড়া এখানে থাকলে আমি ভালো কলেজে পড়তে পারবো না। নতুন পরিবেশ, নতুন জায়গা পেলে আমি সুস্থ হয়ে উঠব, এটা ওনার ধারণা ছিল। তাই বুবুকে খুঁজতে আর নিজের পড়াশোনা কন্টিনিউ করতে আমি ঢাকায় যাই। ঢাকায় যাওয়ার ব্যবস্থা, কলেজে ভর্তির সকল দায়িত্ব উনি নিয়েছিলেন। আমি বুঝেছিলাম সৎ মায়ের প্রতি আমার আর রাগ নেই। তিনি আমার ভালোই চান। আমি ঢাকায় আসার মাস 4 পর মা টাকা দেওয়া কমাতে লাগলেন। লজ্জায় বলতে পারলাম না টাকার কথা। আকারে ইঙ্গিতে বোঝাতাম টাকা পাঠাতে। তখনই উনি আমাকে জানালেন যে আব্বার জমি জমা, ব্যাংকের টাকা পয়সা, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু আমার চাচা জলিল হাতিয়ে নিয়েছে। আব্বা তার ভাই জলিলকে খুব বিশ্বাস করত। পড়াশোনা জানতো না বলে জলিল চাচা তাকে বিভিন্ন কাগজে বিভিন্ন কৌশলে স্বাক্ষর করিয়ে নিয়েছেন।
আব্বা সকল সম্পত্তি আব্বা নিজের অজান্তে ভাইয়ের নামে লিখে দিয়েছে। কথা জানার পর আমি আরো ভেঙে পড়ি। কলেজে পড়ি, মাস গেলে হাজার হাজার টাকা খরচ হয়। সে টাকা এখন পাবো কোথায়? এর মধ্যে আরো বিপদ এলো। আব্বা সম্পত্তি হারানোর শোকে প্যারালাইজড হয়ে গেল। আব্বা চিকিৎসা করতে আমাদের অবশিষ্ট শখের গরু ছাগল বিক্রি করতে হলো। সুস্থ হবার পরও আব্বা সুস্থ হয়নি। উন্মাদের মতো ব্যবহার করে, কোথায় যায়, কি করে কেউ জানে না। কাজবাজ করা বন্ধ করে দিয়েছে তখন থেকে। আমি দিক হারালাম, মেসের টাকা কিভাবে দিব, কিভাবে চলবে বুঝতে পারছিলাম না। মা আমার ভয় দূর করলেন, বললেন টাকা নিয়ে চিন্তা করো না, এই মাসটা টেনে টুনে চলো, আমি টাকা পাঠাবো সামনের মাসে। এরপর থেকে উনি আমাকে ভালো অঙ্কের টাকা পাঠাতেন। কিভাবে পাঠাতেন এই প্রশ্নের উত্তর ওনার কাছে ছিল না। মহুয়া থেকে জেনেছি উনি সেলাইয়ের কাজ করে টাকা উপার্জন করতেন। যেহেতু উনি খুব ভালো সেলাইয়ের কাজ জানতেন এবং গ্রামে ওনাকে সবাই চিনত, তাই কাজটায় তিনি সফল হয়েছিলেন। এরপর একটা একটা করে ছাগল, মুরগি কিনে সেসব লালন পালন করে বিক্রি করে আমাকে টাকা পাঠাতেন উনি। সেকেন্ড ইয়ারে ওঠার পর থেকে আমি টিউশন পড়াই। মার কাছ থেকে টাকা এখন তেমন নেই না, বরং দেবার চেষ্টা করি, কিন্তু বিশেষ লাভ হয় না। যেটুকু রোজগার করি তাতে মা বোনকে সুখী জীবনযাপন করাতে পারি না। এই যে এই ঘর বাড়ি কিছুই আমার নয়, এর এক অংশ আমি পাবো না। আমার কিছুই নেই শেহনাজ, কিচ্ছু না। এমির গড়গড় করে সবকিছু বলে দিল সহজভাবে, কিন্তু এমিরের বলার ধরন, কণ্ঠের মলিনতা, চোখ মুখ ঠোঁট জানান দিল অতীত বলতে গিয়ে কতটা ভেঙে পড়েছে ছেলেটা। শেহনাজের বুকটা মুচড়ে উঠল, অশ্রুতে ভিজে গেল কপল। কথাগুলো আটকে গেল। খানিক দমে শেহনাজ বলল, আপনি তো আছেন, আমি শুধু আপনাকেই চাই এমির, আমি মানিয়ে নিতে পারবো। এমির তাচ্ছিল্যের স্বরে হাসে, বলে, আমাদের বিয়ের একটু পরে তোমার বাবা ফোন করেছিল, বলেছিল তোমাকে ফিরিয়ে দিতে, তাহলে উনি আমাকে বড় একটা চাকরি পাইয়ে দিবেন। শেহনাজ চমকালো, বলল, আব্বু এসব বলেছে? আমি তোমাকে চাইনি শেহনাজ, কিন্তু তোমার বিনিময়ে অন্য কিছুও চাইনি। তোমার বাবা আমাকে কখনো মানবে না, তিনি সকল সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করবেন। আমি চাই না তুমি তোমার পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত হও। এটা ভীষণ কষ্টের শেহনাজ, আমি চাই না তুমিও এ কষ্ট অনুভব করো। আমি চাই না তুমি অট্টালিকা ছেড়ে কুড়ে ঘরে এসে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। শেহনাজ উত্তেজিত কণ্ঠে বলে, আমি এখানে ঠিক আছি এমির, কিন্তু আমি ঠিক নেই। তোমাকে এভাবে দেখতে আমার ভালো লাগে না। আগে তুমি সেজেগুজে থাকতে, দামি জামা কাপড় পরতে, তোমার চলাফেরায় যে আভিজাত্যের ছোঁয়া ছিল তা এখন আমি দেখি না। আমার খুব কষ্ট হয় শেহনাজ, তোমাকে এভাবে বদলাতে দেখে আমার রুহ কেঁপে ওঠে। নিজের কাছে নিজে প্রতিনিয়ত ছোট হচ্ছে আমি। আমি চাইনি তুমি এভাবে বাঁচো। শেহনাজ আচমকা এমিরকে জড়িয়ে ধরে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে বুকের সাথে মিশিয়ে নেয় এমিরকে। পিঠের কাছে হাত বুলায় যত্নের সাথে। এমির গলে খানিক তার মাথা থেকে শেহনাজের ঘাড়ে। নেতিয়ে পড়ে ছেলেটা, চোখ বুজে আসে আপনা আপনি। শান্তি পায় কিছু সময়ের জন্য, বুকের ভার বোঝা যন্ত্রণা কমে। শেহনাজ ঠোঁট বাঁকিয়ে হাসে, বলে, একদিন আপনার সব হবে। ওই একদিনের জন্য আমরা দুজন মিলে লড়বো। বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছে শেহনাজ, এমির আর মহুয়া। কিছুটা দূরেই ফারজানা দাঁড়িয়ে। কিছুক্ষণ পর পরই শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে যাচ্ছেন তিনি। শেহনাজ প্রগাঢ় দৃষ্টিতে মহিলার দিকে তাকালো। খেয়াল করলো ফারজানার চেহারা খুব মায়াবী, দেখতে ভারী সুন্দর তিনি। সৌন্দর্যের কমতি নেই কোনো। এই বয়সী মহিলা নিজেকে গুটিয়ে ফেলেছেন। সন্তান জন্ম না দিয়েও 3টি সন্তানের জননী হয়েছেন। শেহনাজ ব্যাগটাকে রাখলো বেঞ্চে, হেঁটে এগিয়ে গেল ফারজানার সামনে, বলল, আমরা চলে যাচ্ছি ঠিকই, তবে মাঝে মাঝে এখানে চলে আসব। হাসলো ফারজানা, বলল, অবশ্যই আসবে, আমি অপেক্ষা করব। শেহনাজ এমির আর মহুয়াকে দেখলো। বাস আসতে এখনো 20 মিনিট দেরি হবে। এটাই সময় ফারজানার সাথে ব্যক্তিগত কথা বলার।
আপনার আর এমিরের বাবার বিয়ে 7 বছর পার হয়ে গেছে, আপনি এখনো কোনো সন্তান নেননি। এর কারণ কি জানতে পারি? ফারজানা নিশ্চুপ হয়ে গেল। কি বলবে তা ভাবলো, কথা গোছালো। তা দেখে গভীরভাবে হাসলো শেহনাজ। বলল, আচ্ছা আমি বলি, এমির আর মহুয়ার প্রতি ভালোবাসা কমে যাবে এই ভয়ে এতদিনও আপনি কোনো সন্তান জন্ম দেননি, তাই তো? ফারজানা কোনো কথা বলল না। শেহনাজ বলে উঠল, আপনি এমিরকে গর্ভে ধারণ করেননি, কিন্তু এমিরের জন্য আপনি যা যা করেছেন তা অন্য কেউ হলে কখনো করতো না। এমির আপনাকে খুব ভালোবাসে, হয়তো প্রকাশ করে না, কিন্তু আপনার প্রতি ওর সম্মান আকাশ ছোঁয়া। ফারজানা কথা বলতে পারল না, জড়তা চেপে ধরল তাকে। অস্ত্রগুলো গড়ানোর প্রয়াস চালালো। বাস এলো। এমির আর শেহনাজ উঠতে লাগলো বাসে। শেহনাজ সে সময় পিছু তাকিয়ে বলল, আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি? হেসে ফেলল ফারজানা, খুশি হলো খুব। উপর নিচে মাথা নাড়ল। শেহনাজ জড়িয়ে ধরলো তাকে, ভীষণ ভালোবাসার কণ্ঠে বলে উঠল, মা, আপনি অনন্য, আপনাকে আমি খুব মিস করব। বিদায় জানিয়ে ওরা বাসে উঠল। শেহনাজ বাসে জানালা দিয়ে দেখার চেষ্টা করলো ওদের। শেহনাজ এমির পাশাপাশি বসে। শেহনাজ নীরবে কেঁদে যাচ্ছে। এখানে থেকে শেহনাজ এখানকার মানুষগুলোকে চিনেছে, গ্রামের অনেক কিছুই সে বুঝেছে। সবচেয়ে বড় কথা, ফারজানার মহুয়ার সাথে অনেক সুন্দর সুন্দর মেমোরি আছে শেহনাজের। আজ এখান থেকে চলে যেতে শেহনাজের ভীষণ কষ্ট হচ্ছে। মানুষগুলোকে ছেড়ে যেতে মন চাইছে না ওর। এত আপ্যায়ন, মমতা সে আর কোথায় পাবে? এত ভালো শাশুড়ি আর কি কেউ হতে পারবে? গ্রামের এই সর্ষে ক্ষেত, আম গাছ, স্বচ্ছ নদীর পানি, পাড়ার বাচ্চারা, সুদীর্ঘ মাঠ, এসব যেন শেহনাজকে থেকে যেতে বলছে। মায়ায় জড়িয়ে রেখেছে। শেহনাজ অজরে কাঁদতে থাকলো। স্মৃতিগুলো ভেসে উঠলো চোখের পাতায়। ফিরে যেতে ইচ্ছে করলো। সবার এত এত ভালোবাসা আজীবন পেতে ইচ্ছে হলো ওর। এমি সবটা পর্যবেক্ষণ করলো। এখান থেকে চলে যেতে তারও কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। ঢাকায় যেতেই হবে। এমির বলল, এত কান্নাকাটি করার কি আছে? ঢাকাতেই তো যাচ্ছি, মহাকাশে যাচ্ছি না আমরা? শেহনাজ রাগ দেখালো, চোখের পানি মুছে বলল, ওদের ছেড়ে যেতে আপনার কষ্ট হচ্ছে না? এমির স্পষ্ট কাট কাট কণ্ঠে উত্তর দিল, না, আমার খুব কষ্ট হচ্ছে। নিজের মনকে নিয়ন্ত্রণ করো নাজ। ভেঙচি কাটলো শেহনাজ। তিরিক্ষি মেজাজে বলে উঠল, মনকে যদি নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে আপনার মতো রসকসীন নিষ্ঠুর পুরুষকে বিয়ে করতাম না। এমি নিজেও রেগে গেল। বলল, আমি কি তোমার পায়ে ধরে বলেছিলাম আমাকে বিয়ে করতে? দমে গেল শেহনাজ। হতাশ কণ্ঠে বলল, তখন আমার আবেগে কাজ করেছে, বিবেকে কাজ করেনি। এখন তো বিবেক কাজ করছে, চলে যাও এখন। শেহনাজ নাক ফুলালো। চুলগুলোকে ঠিক করতে করতে বলল, বারে, আমি চলে গেলে আপনি ডিভোর্সি পুরুষ হয়ে যাবেন, একটা কলঙ্ক লেগে যাবে গায়ে। কোনো যুবতী মেয়ে আপনাকে বিয়ে করতে চাইবে না। এত কিছু জেনেও আমি কি এত নির্দয় হতে পারি? দুপুর 12:57। সূর্য মাথার উপরে, ঘেমে নে একাকার অবস্থা। পরনের কাপড় লেপটে আছে শরীরে। পিপাসা পেয়েছে ভীষণ। বাঁধা চুলগুলোর উপরিভাগ উড়ে বেড়াচ্ছে নিশ্চিন্তে। এমিরের হাতে শক্ত কাপড়ের ব্যাগ, অন্য হাতের মুঠোয় শেহনাজের হাত। ভিড় নেই তেমন, তবুও নিজের বউকে আগলে রেখেছে এমির। এভাবে চলাফেরা করার অভ্যাস নেই যে মেয়েটার। ঘরে ঢুকতে ভোটকা গন্ধ বের হলো ঘর থেকে। দীর্ঘদিন ধরে বন্ধ কিনা। ঘরে দরজা জানালা খুলে জামা কাপড় ছাড়লো শেহনাজ। এমির ঢুকলো গোসলখানায়। বেরিয়ে এসে জামা কাপড় সব গুছিয়ে রাখলো দড়িতে। মুঠোফোন বেজে উঠলো সে সময়। নয়ন কল করেছে। এমির ধরলো ফোনটা। ও প্রান্তের উচ্ছ্বসিত কণ্ঠ শোনা গেল, দোস্ত, অভিনন্দন, তুই তো ভাই খেল দেখাই দিস। এমি সময় দেখলো, অতঃপর স্বাভাবিক স্বরে বলল, রেজাল্ট পাবলিশ হয়েছে? নয়ন আরো প্রাণবন্ত কণ্ঠে বলল, হ বেটা, তুই জেলার মধ্যে প্রথম হইছস, সিজিপিএ 3.96। এমি থমকালো। বুক থেকে ভারী বোঝাটা নেমে গেল। প্রশান্তে শ্বাস ফেললো এমির। শীতল হলো বুকের ভেতরটা। এতদিনের পরিশ্রমের সার্থকতা খুঁজে পেল।
মনে মনে আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করলো। কোমল স্বরে জিজ্ঞেস করলো, তোদের রেজাল্ট? আমার আর রেজাল্ট 2.72। হাসান ভালো করছে, করকরা 3.20 পাইয়া পাস। আর সাদাত? সাদাত 1 পয়েন্টের লাগে 3 পয়েন্ট মিস হয়ে গেছে। তুই আয় তাড়াতাড়ি, ট্রিট দিবি। কল কাটলো এমির। পাশ থেকে শেহনাজ জিজ্ঞেস করলো, কে কল করেছিল? এমির শার্টের ভাঁজ খুললো, শার্টটিকে গায়ে জড়িয়ে আয়নার সামনে এসে শার্টের হাতা গুটিয়ে নিল। বলল, নয়ন। নয়ন ভাই কি বলল? আজকে আপনার রেজাল্ট দিবে না? এমির তাকালো শেহনাজের পানে। মেয়েটা চাতক পাখির ন্যায় চেয়ে আছে তার দিকে। একটি খুশির খবর পাওয়ার অপেক্ষায় রয়েছে। এমির সে খুশি উপেক্ষা করতে পারল না। বলল, রেজাল্ট দিয়েছে। শেহনাজ এগিয়ে এলো। চোখে মুখে তার আগ্রহের অভিব্যক্তি এমিরের বাহু টেনে বলল, আপনার সিজিপিএ কত এসেছে বলুন না। 3.96। কথাটুকু বলতেই শেহনাজ লাফিয়ে উঠল। খুশিতে চোখ মুখ উজ্জ্বল হলো ওর। আনন্দের চোটে কথাই বের হলো না মুখ থেকে। কিছু সময় লাফিয়ে বলে উঠল, এত ভালো রেজাল্ট! আমার স্বামী এত ভালো রেজাল্ট করেছে। উফ, কি যে আনন্দ হচ্ছে আমার। ভ্রুদয় নাচালো এমির। চোখ ছোট ছোট করে ক্ষীণ স্বরে বলল, এত স্বামী স্বামী করো, লজ্জা করে না? বয়স কত তোমার? ওড়না দিয়ে মুখ ঢাকলো শেহনাজ। লজ্জা পাওয়ার ঢং করলো। বলল, আমার একটু লজ্জা শরম কম। মিছে রেগে উঠল এমির। ভারী কি কণ্ঠে বলে উঠল, মাইর দিব শেহনাজ। সবসময় উল্টাপাল্টা কথা, ভদ্রতা সভ্যতা কিচ্ছু নেই। শেহনাজ মিটি মিটি হাসলো। এমিরকে আরেকটু রাগিয়ে দিতে ইচ্ছে হলো ওর। এমিরের গা ঘেঁষে দাঁড়ালো সে। এমিরের উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি। সে তুলনায় শেহনাজের মাথা তার ঘাড়ের কাছে ঠেকে। নাটকীয় ভঙ্গিতে ওড়না আঙুলে পেঁচাতে পেঁচাতে শেহনাজ বলল, ভাগ্যিস ভদ্রতা সভ্যতা নেই। আমার অতিরিক্ত লজ্জা শরম থাকলে এই জন্মে আপনার বাবা ডাক শোনা হবে না। এমির ভরকায়। এতটুকু একটা মেয়ে তাকে নাস্তানাবুদ করছে। ভাবতেই খানিক বিব্রত হয় সে। শরীরের লোমগুলো কেঁপে ওঠে। মেয়েটা তো নির্লজ্জ কেন? এমির মানিব্যাগ পকেটে ঢোকাতে ঢোকাতে বলে, ঠাটিয়ে চর খেলেই তুমি ঠিক হবে। এসব কথা বলার লাইসেন্স তোমাকে কে দিয়েছে? বিয়ে করলে এসব লাইসেন্স আপনা আপনি চলে আসে। হাসান দাঁড়িয়ে আছে একটি দোকানের ছাউনির নিচে। মৃদু বাতাস বইছে। ধরনীর নিচের রূপ পাল্টে মোলায়েম হয়ে গিয়েছে। গাছের পাতাগুলো হেলে দুলে নাচছে। পরিবেশটাকে ভীষণ সুন্দর মনে হচ্ছে। হাসানের গায়ে ধূসর শার্ট, চোখে চিকন ফ্রেমে চশমা, হাতে বাদামি রঙের ঘড়ি। স্বচ্ছ চোখে আশপাশে চায় সে। তা নিয়ে এগিয়ে আসছে। পরনে হালকা গোলাপি রঙের সুতির থ্রিপিস, হাতে ব্যাগ। হাসানকে দেখে সালাম দিল সে। বিনিময়ে হাসান হেসে সালামের উত্তর নিল। একত্রে সম্মুখে হেঁটে যেতে যেতে তানিয়া জিজ্ঞেস করলো, উর্মিকে আপনার কেন প্রয়োজন, জানতে পারি? হাসান চুপ রইল। খানিক ভেবে বলল, সেদিন তো কারণটা তোমায় বলেছিলাম। তানিয়া মুচকি হাসলো। বলল, বলেছিলেন, কিন্তু কারণটা আমার ঠিকঠাক লাগেনি। হাসান কিছু বলল না। তানিয়া পরবর্তীতে আর কোনো প্রশ্ন করার সাহস পেল না। উর্মির বাসার কাছে এসে হাসানকে বলল, উর্মির শ্বশুর বাড়ি এটা, আপনাকে নিয়ে গেলে ও আবার রেগে যাবে না তো? ললাটে ভাঁজ পড়ল হাসানের। ভ্রু বাঁকিয়ে বলল, রাগ করবে কেন? বোকা হাসলো তানিয়া। দুঘাড় উঁচু করে বলল, জানি না, মনে হলো তাই বললাম। ওরা উর্মির ফ্ল্যাটে এসে পৌঁছালো। কলিং বেল চাপলো তানিয়া। মেয়েটা শেহনাজের মতো চটপটে। কলিং বেল চেপে পা নাচাতে শুরু করলো তানিয়া। দরজা খোলার অপেক্ষা করতে লাগলো। তানিয়ার অপেক্ষার অবসান ঘটিয়ে উর্মি দরজা খুলল। তানিয়াকে দেখে গাঢ় হাসলো উর্মি। বলল, তুই বলিসনি তো আসবি? তানিয়া জড়িয়ে ধরলো বন্ধুকে। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, তোকে সারপ্রাইজ দেব বলে আগে জানাইনি। নে, আমাদের এবার ঢুকতে দে ঘরে। আমাদের শব্দটি শুনে উর্মি তানিয়ার পাশের ব্যক্তিটির ওপর নজর রাখলো। খানিক অবাক হলো উর্মি। হাসানের দিকে তাকিয়ে খুব স্বাভাবিক স্বরে বলে উঠল, আপনি কি মনে করে? আসুন ভিতরে। হাসান আর তানিয়া ঢুকলো ঘরে। ফ্ল্যাটটা বেশ শৌখিন। দুটো ঘর রয়েছে। রান্নাঘর আর ওয়াশরুম ঘরের সাথে। পরিপাটিয়া ঘরটিতে পা রাখতে হাসানের অস্বস্তি লাগতে শুরু করলো। কেন এসেছে জিজ্ঞেস করলে কি উত্তর দিবে সে?
বলবে যে তাকে কেন ঠকানো হয়েছে তা জানতে এসেছে। কিন্তু বলে কি কোনো লাভ হবে? উর্মি যদি বলে সে হাসানকে ওভাবে দেখেনি, এছাড়া উর্মি তো এমন কোনো ইঙ্গিতও দেয়নি, কিসের ভিত্তিতে এত বড় অভিযোগ তুলবে হাসান? তানিয়া আর হাসানকে খাটেই বসতে দিল উর্মি। শাড়ির আঁচল টেনে তানিয়ার উদ্দেশ্যে বলল, ওনাকে কোথায় পেলি? মেসেঞ্জারে। তোর আর আমার ছবি ছিল না প্রোফাইলে, দেখে বলল আমি তোকে চিনি কিনা, আর তোর বাড়িতে নিয়ে আসতে বলল। হাসলো উর্মি। মেয়েটা একটুও ঘাবড়ায় না, লজ্জা সংকোচ কোনো কিছুই নেই মেয়েটার মাঝে। হাসান সে মুখ বরাবর দেখে। তা দেখে উর্মি তানিয়াকে বলে, রান্নাঘরে গরম পানি আছে, একটু চা বানিয়ে নিয়ে আয় তো। তানিয়া উর্মির খুব ভালো বন্ধু। তার এহেন আদেশে তানিয়া মোটেই বিরক্তি বোধ করলো না, বরং হাসি মুখে রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়ালো। উর্মি হাসানকে প্রশ্ন করলো, আমাকে দেখতে এসেছেন? কেসে উঠল হাসান, চোখ দুটো জ্বলে উঠল। বলল, ওই আর কি, দেখতে এলাম বিবাহিত জীবনে কেমন কাটছে। বিয়ের মাত্র সপ্তাহখানেক হয়েছে, এখন তো জীবন সুন্দর কাটবে। ভবিষ্যতে কি হবে বলতে পারছি না। লাভ ম্যারেজ? হ্যাঁ। হাসান চুপ করে রইল, বলার মতো কোনো কথাই খুঁজে পেল না। উর্মি নিজেই বলল, আপনি কি আমাকে ভালোবেসে ফেলেছিলেন? হাসান চমকালো। উর্মি তবে সব জানে, সব বুঝছে, তাহলে এমন করলো কেন? আপনার কি মনে হয়? আমার যা মনে হয় আমি তা বলে দিয়েছি। দীর্ঘশ্বাস ফেলল হাসান, আক্ষেপের সুরে বলল, আমাকে বারণ করেননি কেন? কেউ আমাকে ভালোবাসলে আমার ভালোই লাগে, এতে নিষেধ করার কি আছে? এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। একবারও ভাবেননি অপর ব্যক্তি ভেঙে চুরে যাবে কিনা? ভালোবাসলে ভাঙতেই হবে, এটা কি স্বাভাবিক নয়? ইচ্ছে করে এমনটা করলেন? হাসলো উর্মি, বলল, না ইচ্ছে করে নয়। আপনার সাথে যখন আমার দেখা হয়েছিল তখন আমার বয়ফ্রেন্ডের সাথে আমার সম্পর্ক ছিল না। বিয়ের 2 দিন আগে ও সবটা ঠিক করে দিল আর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালো। ব্যাস, আমিও রাজি হয়ে গেলাম। হাসান চুপ করে রইল। উক্ত কথার বিপরীতে আর কোনো কথা বলাই সাজে না। নিজের অনুভূতিকে তাচ্ছিল্য করলো হাসান। টলটলে চোখে কেবল বলল, এত এত সুখ আপনার সহ্য হোক। উর্মি থমকালো, কেঁপে উঠল সর্বাঙ্গ। হাসান কি তাকে অভিশাপ দিচ্ছে? কিছু বলার আগে তানিয়া এলো, হাতে 3 কাপ কড়া চা। প্রথমে চায়ের কাপটি হাসানের হাতে তুলে দিল তানিয়া। এরপর টুকটাক গল্প করতে গিয়ে সন্ধে হলো। তানিয়া ব্যাগ গোছালো, বলল, থাক আমি যাই, সন্ধে হয়েছে। হাসান উঠে দাঁড়ালো, বলল, আমিও যাব। উর্মির উদ্দেশ্যে বলল, আসছি। দুজনেই বেরিয়ে এলো। দরজা আটকে দিতে পিছু এলো উর্মি। সে কেবল চেয়ে রইল হাসানের দিকে। আশ্চর্য, মানুষটার জন্য তার অন্তর পড়ছে। 2 দিনের কিছু ঠুনকো আলাপে এত দহন আসে কোথা থেকে বুঝতে পারে না উর্মি। তবে কি হাসান একটু বেশি তার প্রেমে মজেছিল? তানিয়া আর হাসান হাঁটছে পাশাপাশি। হাসান বলল, অটোতে যাবে? হো। আপনি? একসাথে গেলে অসুবিধা হবে, নইলে 2টো অটো নিতে হবে। নাকচ করলো তানিয়া, বলল, সমস্যা নেই, একই তো পথ। অটো চললো দ্রুত গতিতে। মাঝ রাস্তায় এসে বাঁধলো জ্যাম। তানিয়া সে সুযোগ নিল, বলল, উর্মির সাথে কি আপনার অন্যরকম সম্পর্ক ছিল? হাসান তখনই উত্তর দিল না, ধীর কণ্ঠে বলল, না, তেমন কোনো সম্পর্ক ছিল না। যা ছিল তা একপাক্ষিক আর অপ্রকাশিত। তানিয়া একটু থেমে বলে, আমরা আমাদের জীবনে অধিক প্রত্যাশা রাখি, সেই প্রত্যাশা যখন পূরণ না হয় তখন ভেঙে পড়ি। এজন্য জীবনে প্রত্যাশা রাখতে নেই। আমরা যাকে ভালোবাসি সেও যে আমাদের ভালোবাসবে এমন কোনো প্রত্যাশা রাখতে নেই। আপনি যাকে ভালোবাসেন সে অন্য কাউকে আপনার মতো করে ভালোবাসবে, এটা স্বাভাবিক। আপনার যেমন তাকে পছন্দ তেমনই তার অন্য কাউকে পছন্দ। আপনি যাকে গুরুত্ব দিবেন সেও যে আপনাকে একই সমপরিমাণ গুরুত্ব দিবে, এটা ভাবা ভুল। প্রত্যেকের নিজ নিজ পছন্দ থাকতে পারে, রুচি থাকতে পারে। এটাকে যত সহজভাবে নিবেন তত জীবন সুন্দর। হাসান তাকিয়ে রয় তানিয়ার দিকে। তানিয়া পুনরায় বলে ওঠে, পৃথিবীতে এত এত মানুষ থাকতে আপনি উর্মিকে ভালোবেসেছেন, তেমনি উর্মি এত এত মানুষের মাঝে অন্য কাউকে ভালোবেসেছে।
এটা আপনাদের কারোরই দোষ নেই। তানিয়ার বাড়ির সামনে এসে অটো থামলো। নামলো তানিয়া। পার্স থেকে টাকা বের করে দিল। যাওয়ার সময় হাসানের উদ্দেশ্যে বলল, দুর্ভাগ্যবশত আপনার আর উর্মির কথোপকথন আমি শুনে ফেলেছি। কিছু মনে করবেন না, প্লিজ। চুলায় ভাত বসিয়েছে শেহনাজ। ঘুমে ঢুলছে সে। এমির এতক্ষণ বাইরে ছিল বন্ধুদের সাথে, ফিরেছে 9টার দিকে। শেহনাজের জন্য বাইরে থেকে মোরগ পোলাও এনেছে এমির। হাফ প্লেট খেয়ে পেট কিংবা মন কোনোটাই ভরেনি শেহনাজের। রাত 2টা বাজতেই পেট গুড় করছে ওর। এমিরকে বললে লাভ হয়নি, এমির ওঠেইনি, পাত্তা দেয়নি শেহনাজের কথাকে। তাই শেহনাজ নিজে উঠে রান্না করতে এসেছে। চাল ফুটেছে। এমির ঘুমে। শেহনাজ ভাতের মার গালতে পারে না। কিভাবে কি করবে বুঝে উঠতে পারছে না। মাথাটা ভন ভন করছে। নিশ্চিন্তে ঘুমানোর বদলে কিনা রাত বেড়েতে রান্না করতে উঠেছে। এদিনও দেখতে হবে শেহনাজকে, ভাবেনি কসমিন কালো। কাপড় দিয়ে পাতিলের দুপ্রান্ত ধরে মার গালতে লাগলো শেহনাজ। হঠাৎ কাপড়ের নিচের উত্তপ্ত অংশ লাগলো শেহনাজের হাতে। উত্তপ্ততায় পাতিলের এক প্রান্ত ছেড়ে দিতে গরম মার পড়লো শেহনাজের হাতে। অনিচ্ছাকৃত অস্ফুটে শব্দ বের করলো শেহনাজ। চামড়া জ্বলে উঠল ওর। ব্যথায় ঘুঙ্গিয়ে উঠল সাথে সাথে। লাল লাল ফোসকা পড়তে দেরি হলো না। নিশ্চল শরীরটা কেঁপে উঠল ব্যথায়। শিরা উপশিরা সে অসহ্যকর ব্যথা জানান দিল। শব্দের দাপটে ধরফর করে উঠে বসলো এমির। ছুটে এলো শেহনাজের নিকট। শেহনাজ মুখে হাত চেপে কাঁদছে। জ্বলনে কাঁপছে ওর গা। চোখগুলো লাল হয়ে গেছে। এমির দ্রুত নিজের ব্যাগ চেক করলো। সেখান থেকে এক প্রকার মলম আনলো। শেহনাজের হাতটা প্রথমেই ধরলো ঠান্ডা পানির নিচে, অতঃপর ধীরে সুস্থে মলম লাগিয়ে দিল। শেহনাজ তখনও কাঁদছে। এত জ্বলছে যে হাত বুঝে অবশ হতে চলেছে। এমির সেতায় ফু দিতে দিতে বলল, এত রাতে কে তোমাকে রান্না করতে বলেছে? আমাকে ডাকলে না কেন? ফুফিয়ে উঠল শেহনাজ। চোখ মুছে বলল, খিদে পেয়েছে আমার, কি করব? এমির শেহনাজের করুণ চোখের পানে তাকালো। বক্ষস্থল কেঁপে উঠল এমিরের। নিজেকে খুব ঘৃণ্য বলে মনে হলো। মেয়েটার খিদে পেয়েছে আর সে কিনা পড়ে পড়ে ঘুমুচ্ছে। স্বামী হিসেবে তার কি কোনো দায় নেই? উঠে দাঁড়ালো এমির। বলল, আমি রান্না করছি, তুমি বসো। উঠবে না। এমির মেঝেতে পড়া সবগুলো ভাত তুলল। বাকি ভাতটুকু সযত্নে মার গালল। ফারজানা ব্যাগে করে গাছের কুমড়া আর কিছু সবজি দিয়ে দিয়েছিল। এমির সে সবজিগুলো দিয়ে খিচুড়ি রান্না করলো। সবকিছু কেটে কুটে বসিয়ে দিল চুলায়। শেহনাজকে ধারে কাছেও ঘেঁষতে দিল না। রান্না শেষে গরম গরম খিচুড়ি শেহনাজের প্লেটে বেড়ে দিল। শেহনাজের হাতের অবস্থা শোচনীয়। এ হাত দিয়ে আর খাবার খাওয়ার উপায় নেই। এমির বুঝলো। হাত ধুয়ে এসে হাতের আঙুলে লোকমা তুলে খাইয়ে দিল শেহনাজকে। শেহনাজ হতভম্ব চোখে চেয়ে রইল শুধু। তা দেখে হাসলো এমির। বলল, তোমাকে রান্নাঘরে যেতে হবে না, টিউশন করে এসে আমিই রান্না করব। শেহনাজ মুখের খাবারটুকু গিলে বলল, আপনার কষ্ট হবে না? পুনরায় হাসলো এমির। খিচুড়ি মাখাতে মাখাতে বলল, পুরুষ মানুষের আবার কিসের কষ্ট? শখের নারীর জন্য তারা সবকিছু করতে পারে। কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকালো শেহনাজ। সে কি ভুল শুনল? এমির তাকে শখের নারী বলল। নিজের দ্বিধা দূর করতে শেহনাজ বলল, আমি আপনার শখের নারী? এমি শেহনাজের কথাকে উপেক্ষা করলো। গম্ভীর কণ্ঠে বলল, কানে কম শোনো। আমি বলেছি শোকের নারী। তুমি আমার জীবনের 3 মাত্র শোক শেহনাজ, তাই শোকের নারী বলেছি। ঘরে ভালো বালিশ নেই, তোশক নেই, জামা কাপড় রাখার মতো আলমারি নেই। 2-3টে প্লেট আর 2 খাড়ি পাতিল ব্যতীত আর কিছুই নেই ঘরে। নতুন বলতে এমিরের চেয়ার টেবিল পাতা হয়েছে শুধু। এমির গিয়েছে চাকরির ইন্টারভিউ দিতে। আজ পরিপাটি হয়ে ফর্মাল ড্রেস আপে এমির নিজেকে গুছিয়েছে। হাতে ফাইলপত্র নিয়ে স্বপ্নের দিকে ছুটেছে। শেহনাজ চিন্তিত। খুব করে চাইছে ইন্টারভিউগুলো ভালো হোক, এমিরের একটা ভালো চাকরি জুটে যাক। শেহনাজ এ বিষয়ে মানত করে ফেলেছে। এমিরের চাকরি হলে তাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। 3 বেলা পেট পুরে খেয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে তারা। দুপুরের দিকে ফিরল এমির। ঘর্মাক্ত শরীরে প্রবেশ করলো ঘরে।
শেহনাজ এগিয়ে এলো সাথে সাথেই, জিজ্ঞেস করলো, ইন্টারভিউ কেমন হয়েছে? এমিরের চাহনি মলিন, বোঝাই যাচ্ছে চাকরি হয়নি। শেহনাজ এ বিষয়ে আর প্রশ্ন করলো না। আদর্শ গৃহিণীর মতো লেবুর শরবত বানিয়ে এমিরের মুখের সামনে ধরল। এমির শরবতটুকু একদমই খেয়ে ফেলল, কিছুটা তৃপ্তি বোধ করলো। ত্যক্ত কণ্ঠে বলল, শুধু শুধু এতদিন এত কষ্ট করে পড়াশোনা করেছি, কোনো সার্টিফিকেটই কাজে লাগলো না। ইন্টারভিউ ভালো হলে বলে 2-4 লাখ টাকা দিতে, এরকম চাকরি নাকি ফ্রিতে পাওয়া যায় না। আরে ভাই, আমার যোগ্যতা থাকলে তুই কেন আমাকে চাকরি দিবি না? শেহনাজের ভারী মন খারাপ হলো, তা সে বুঝতে দিল না। হাসি হাসি মুখে বলল, আজ হয়নি, কাল ঠিকই হবে, আপনার তো টিউশনিগুলো আছে। হতাশ চোখে তাকালো এমির, শেহনাজকে পাশে বসতে ইশারা করলো। শেহনাজ বসে পড়লো এমিরের পাশে। ক্লান্ত কণ্ঠে এমির বলল, তোমার পড়াশোনার কি হবে? কতদিন মিস গেল ভেবে দেখেছ? শেহনাজের মন কিছুটা খারাপ হলো। বলল, আব্বু তো পড়াশোনার খরচ দিবে না, আপনার ওপর খুব চাপ পড়বে। এমির বাদ সাধলো, বলল, কাল থেকে কলেজে যাবে, বাকিটা আমি দেখে নিব। শেহনাজ খুশি হলো, বলল, সত্যিই যাব? হাসলো এমির, বলল, হ্যাঁ যাবে, ঠিক মতো পড়াশোনা করবে, একটা না একটা ব্যবস্থা ঠিক হবে। মাঝরাতে হুট করে কারেন্ট চলে গেল। ঘুমন্ত শেহনাজ জেগে উঠলো তখনই। গরমে ঘুমোতে পারছে না বেচারি, মশাগুলো জ্বালাচ্ছে খুব। কয়েলে কাজ হচ্ছে না। শেহনাজ ভারী বিরক্ত। ঘুমো ঘুমো কণ্ঠে সে বলে ওঠে, মশাগুলোর সমস্যা কি? এত কামড়াচ্ছে কেন? ওদের মনে কি একটু দয়া মায়া নেই? এভাবে একটা সহজ সরল মেয়ে রক্ত গিলে খাচ্ছে। এমি নিজেও ঘুম থেকে উঠছে। গরমটা বেশ জাঁকিয়ে বসেছে। ফোনের ফ্ল্যাশ অন করলো সে। শেহনাজের বুকে ওড়না নেই, ওড়না লুটিয়ে আছে মেঝেতে। প্লাজো হাঁটুর কাছাকাছি উঠে গেছে। গরমে মেয়েটা সবকিছু ভুলে বসেছে। এত যন্ত্রণা সহ্য করার ক্ষমতা যে শেহনাজের নেই তা এমির বোঝে, কিন্তু এই মুহূর্তে চার্জার ফ্যান কেনার সামর্থ্য এমিরের নেই। শেহনাজ যেসবে অভ্যস্ত তার কোনো কিছু এমির দিতে পারবে না। এমির ঘর হাতড়ে একটি হাত পাখা বের করলো। শেহনাজের ওড়নাটা উঠিয়ে ওর বকে দিয়ে দিল। প্লাজো গোড়ালির কাছে নামিয়ে রাখলো। শেহনাজের পাশে শুয়ে বাতাস দিতে লাগলো। হাত পাখা শীতল বাতাস পেতে শেহনাজ শান্তি অনুভব করলো। তন্দ্রা লেগে গেল। এমির ঘুমালো না। যতক্ষণ না কারেন্ট আসে ততক্ষণই হাওয়া দিতে লাগলো। শেহনাজ দেখলো না এমিরের এই যত্ন, এমির বুঝতেও দিল না। কেবল চেয়ে রইল শেহনাজের পানে। বিড়বিড় করে বলল, এ পৃথিবীর সবচেয়ে সুন্দর স্ত্রী শেহনাজ। শেহনাজ আলোকিত চন্দ্র, যে হৃদয়, মন এবং অঙ্গ প্রত্যঙ্গে জায়গা দখল করতে সক্ষম। পুনরায় বলল, এ পৃথিবীর প্রত্যেকে জানুক, শেহনাজ নামে একটি মেয়ে আছে, যার ভালোবাসায় আমার শক্ত পাথরের মতো অনুভূতিহীন হৃদয় গলেছে। নির্ভেজাল প্রভাত। এমি শাক বেছে রাখছে ঝুড়িতে, অনাব্রত তার গা, লোমশপূর্ণ উদাম গা। শেহনাজকে বারবার লজ্জায় ফেলছে। শেহনাজ ভেবে পায় না এমিরের মতো একজন সাধারণ মানুষ কিভাবে তার চোখে অসাধারণ হিসেবে ধরা দেয়। এমিরের ব্যক্তিত্ব, সৌন্দর্যে শেহনাজ প্রতিনিয়ত মজে যায়। বারংবার প্রেমে পড়ে যায় এমিরের। এ প্রেম এতটাই দূরহ, এতটাই গাঢ় যে এত এত খারাপ পরিস্থিতি তাদের আলাদা করতে পারেনি। এমির ঘুমে ঢুলছে। একটু পর তার ইন্টারভিউ। এখন এভাবে ঢুলছে কেন বুঝতে পারে না শেহনাজ। প্রশ্ন করে, আপনি রাতে ঘুমননি? এমির হাই তোলে, ঘুমো ঘুমো কণ্ঠে বলে, কারেন্ট এসেছে ভোরে, ঘুম কি আর হয়? চোখ ছোট ছোট করে ফেলে শেহনাজ। ললাটে ভাঁজ প্রতীয়মান হয়। বলে, কারেন্ট না এলে আমি ঘুমলাম কি করে? আমি তো আরামে ঘুমলাম। এমির নিজের অনুভূতি, যত্নগুলোকে লুকোনোর আপ্রাণ চেষ্টা করলো। বলল, এত গরমেও তুমি ঘুমোচ্ছিলে? ঘুম পেলে আর কিছু মনে থাকে তোমার? সন্দেহী চোখে তাকালো শেহনাজ। কাল রাতে আপনি হাত পাখা ঘুরিয়েছেন। আমারও তো দায় নেই যে তোমাকে হাওয়া করব। ভুলে যাচ্ছেন আমি আপনার একমাত্র বউ। সরি, আমি তোমাকে বিয়ে করিনি, তুমি আমাকে বিয়ে করেছো জোর করে। খেপে গেল শেহনাজ। বলল, করলেন কেন আপনি বিয়ে? আমি মারা গেলে আপনার তো কোনো যায় আসতো না।
পাগল হয়েছ? এই বয়সে আবার জেলের ভাত খাবো? নো ওয়ে। আশ্চর্যিত হয়ে তাকালো শেহনাজ। লোকটা কত বদ, শুধুমাত্র কেস কাছারির ভয় বিয়েতে রাজি হয়েছে। একটু শেহনাজের প্রতি মায়া হয়নি সেদিন। শেহনাজ খাবার রেখে উঠে পড়ল। ফ্যাকাশে হলো ওর মুখ। কলেজ ইউনিফর্ম নেই, ব্যাগ কিংবা বইপত্র নেই। কিভাবে কলেজে যাবে ভেবে পায় না শেহনাজ। ভালো সুতির 3 পিস গায়ে জড়িয়ে বেরিয়ে যায় কলেজে। এমিরা তৈরি হয়ে চাকরির ইন্টারভিউ দিতে যায়। মনে মনে খুব করে চায় এবার চাকরিটা হোক, শেহনাজের সাথে তার ছোট্ট সংসার হোক। অনেকদিন পর কলেজে এলো শেহনাজ। নিজেকে আজ বড্ড স্বাধীন মনে হচ্ছে ওর। এই প্রথম শেহনাজ প্রত্যেকটা ক্লাস খুব মনোযোগ দিয়ে করলো। টিফিন পিরিয়ডে তানিয়ার সাথে বসলো ক্যাফেতে। শেহনাজকে দেখে তানিয়া খুব খুশি। অবশেষে মেয়েটা তার ভালোবাসার মানুষটিকে পেয়েছে। এর চেয়ে সুখের আর কি হতে পারে। তানিয়া 2টো পেস্ট্রি অর্ডার করলো, সাথে 2টো ড্রিঙ্কও। শেহনাজ বিব্রত হলো। হাতে যে একদম টাকা নেই, যা আছে তা তো গাড়ি ভাড়ায় লাগবে। তানিয়াকে আটকালো শেহনাজ। তৎক্ষণাৎ বলল, আমার একদম খিদে নেই রে। আসার সময় এমির অনেকগুলো ফল খাইয়েছে, নিজের হাতে রান্না করা মজাদার খাবার খাইয়েছে। এখন একটুও খেতে ইচ্ছে করছে না। তানিয়া শেহনাজের অঙ্গভঙ্গি দেখে হেসে ফেলল। শেহনাজের গাল দুটো টেনে দিল। বলল, সংসার তাহলে খুব আনন্দ নিয়ে করছিস বল? যে এমির ভাই কখনো কোনো মেয়ের দিকে তাকাতো না, তোর মতো প্রেশিয়াস মেয়েকেও পাত্তা দিত না, সে এমির ভাই বিয়ে করে এতটা সংসারী হয়ে উঠলো, তোর জন্য এত মরিয়া হয়ে উঠলো। বাহ, তুই একটা জিনিয়াস না জো। এমির ভাইয়ের কঠিন হৃদয়ে গলিয়ে ফেললি। শেহনাজের চোখে মুখে উচ্ছলতা। প্রিয় মানুষটাকে আপন করে পেয়ে গর্বে আনন্দে ভরে উঠছে বুক। গাঢ় হেসে সে বলে, ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায় রে। এমির, যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। এর চেয়ে বেশি আমার আর কিছু চাওয়ার নেই তানু। পেস্ট্রি আর ডিঙ্কো চলে এলো। শেহনাজ খেতে চাইল না। তানিয়া জোর করে খাওয়ালো ওকে। বিল পে করলো তানিয়াই। অবশেষে শেহনাজ একটু নিশ্চল হলো। বলল, সাবিয়া আপুর হাজবেন্ড মানে তোর চাচ্চু এখন কোথায়? চাচ্চু তো চট্টগ্রামে থাকে। পুনরায় তানিয়া বলল, আমার চাচি আসলে এমির ভাইয়ের বোন? মাথা নাড়ল শেহনাজ। আশপাশে চোখ বুলালো। সতর্কতার সাথে বলল, এমিরের বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন বলে সাবিয়া আপু বাড়ি ছেড়ে চলে এসেছিল। এরপর আপুকে আর খুঁজে পাওয়া যায়নি। এমির আপুকে তন্ন তন্ন করে খুঁজেছে। ওই দিন আমি চাচ্চুকে ফোন করেছিলাম। চাচ্চু বলল, চাচি মানে সাবিয়া আপু তার দোকানে সেলস গার্ল হয়ে কাজ করত। চাচ্চুর আপুকে ওই সময় ভালো লেগে গিয়েছিল, তাই বছর না যেতেই চাচিকে বিয়ে করে ঘরে তুলেছিল। কিন্তু আমায় বল, এমির ভাইয়া বিজ্ঞাপন দিলে আমরা দেখলাম না কেন? শেহনাজ দীর্ঘশ্বাস ফেলল। বলল, আরো 6 বছর আগে এমির যখন প্রথম শহরে এসেছিল, তখন বিজ্ঞাপন দিয়েছিল। তখন তুই আর আমি ছোট, ফোন হাতে থাকলো, ওইসব নিউজ আমরা থোড়াই না দেখেছি। তোর চাচ্চু থাকতো চট্টগ্রামে, বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ঢাকার অলিতে গলিতে, পাওয়া কি সম্ভব? এমির ভাইকে বলেছিস চাচির মৃত্যুর কথা? ওহো, বলিনি, বলবো না। এমির এই ট্রমা নিতে পারবে না রে। সবে আমরা সংসার শুরু করেছি, জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করছি। এ সময় এমন একটা নিউজ পেলে এমির সইতে পারবে না। ছুটি হতে শেহনাজ বের হলো কলেজ থেকে। হাতে কয়েকটা বই আর খাতা। তানিয়ার থেকে এসব কালেক্ট করেছে। হরেক রকম মিথ্যা কথা বলে, নিজের জীবনের ঝামেলা, দাম্পত্য কলহ নিয়ে কারোর সাথে কথা বলতে চায় না শেহনাজ। নিজের জীবনের দুঃখ সে কেবল নিজের মাঝে সীমাবদ্ধ রাখতে চায়। এতদিনে সে বুঝেছে, উপদেশ কিংবা জ্ঞান দিতে মানুষের অভাব হয় না। বিপদের সঙ্গী হতেই সবার আপত্তি। পৃথিবী জ্ঞান দেয়, সঙ্গ দেয় না। রাস্তার ওপারে তাকিয়ে শেহনাজ ভীষণ চমকে উঠল। মুখের হাসি প্রসারিত হলো। উজ্জ্বল হলো শেহনাজের চোখ। এমির দাঁড়িয়ে কলেজের সামনে, গায়ে শুভ্র শার্ট আর কালো প্যান্ট, গলায় টাই ঝোলানো, হাতে ফাইল, প্যাটানো সুঠাম শরীরে শার্টটা লেপ্টে আছে নিদারুণ ভঙ্গিতে। বাহুদয় আরো ফুলেছে মনে হচ্ছে। শেহনাজকে দেখে হাত নাড়ল এমির।
শেহনাজ খুশিতে আত্মহারা। দ্রুত এগিয়ে আসলো এমিরের নিকট। উত্তেজিত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, আপনি এখানে কি করছেন? এমি শেহনাজকে পরখ করলো। শেহনাজ সুন্দর, মাত্রাতিরিক্ত সুন্দর। যে কোনো পুরুষ শেহনাজের মতো সুন্দরী রমণীকে আপন করতে চাইবে। শেহনাজের চঞ্চলতা, বিচক্ষণতা কিংবা অঙ্গভঙ্গি সবেতে যেন মায়া। এমিরের মাঝে মাঝে নিজেকে অত্যধিক সৌভাগ্যবান মনে হয়। শেহনাজের মতন যত্নশীল, পাগলি একটা মেয়ে তাকে এতটা কি করে ভালোবাসে, এত কি করে চায়? কিছুই তো নেই তার, তবুও মেয়েটা হাসি মুখে সবকিছু মানিয়ে নিচ্ছে। বুঝতেই দিচ্ছে না এমিরের অপারগতা, আক্ষেপ। শেহনাজের কপালের চুলগুলো সরিয়ে দিল এমির। বলল, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে নিয়ে যাই। শেহনাজ এমিরের কাঁধ চাপড়ালো, বলল, সৃষ্টিকর্তা আপনাকে সুবুদ্ধি দিচ্ছে, স্ত্রীকে কিভাবে প্যাম্পার করতে হয় শিখে যাচ্ছেন। এমির ঠোঁট বাঁকালো, বলল, আমার সুবুদ্ধি আছে, তোমার নেই। এমিরের পাশাপাশি হাঁটলো শেহনাজ। রাস্তার পাশে দোকান থেকে শেহনাজকে চকবার আইসক্রিম কিনে দিল এমির। শেহনাজ যেন হাতে চাঁদ পেয়েছে। তার সবচেয়ে প্রিয় খাবারটি পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠল শেহনাজ। এমিরের মুড আজ ভালো, জানতে ইচ্ছে হলো ওর। আপনার মুড আজকে ভালো? এমির অমায়িক হাসলো, বলল, একথা কেন মনে হলো তোমার নাজ? আজ আপনি আমাকে একটু বেশি ভালোবাসছেন। হু হু। এমির জবাব দিল না তখনই। কিছু দূর হেঁটে যেতেই বলল, আজ ব্যাংকে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, বড় ব্যাংক। নিয়োগ বিজ্ঞপ্তি দেখেছিলাম নিউজ পেপারে। শেহনাজ আইসক্রিমে কামড় বসালো, মুখে শীতল বরফের টুকরো নিয়ে বলল, তারপর? ইন্টারভিউ কেমন হয়েছে আজকে? এমি শেহনাজের দিকে গভীরভাবে তাকালো, চেয়েই রইল। শেহনাজ ভরকালো খানিক। এমিরের এমন সম্মোহনী দৃষ্টি সহ্য হলো না ওর। লাজুক হাসলো সে। এমিরের চোখে নিজেও চোখ বসালো। দুজন মানব মানবী একে অপরের দিকে কতটা ভালোবাসার নজরে দেখলো, তা প্রকৃতিও বোধহয় অনুধাবন করতে পারলো। এমি সে সময় নিচু স্বরে বলল, ক্যাশিয়ারের পদে চাকরি পেয়েছি শেহনাজ, আমি আর বেকার নেই। তোমার স্বামী একটা বড় ব্যাংকের ক্যাশিয়ার। শেহনাজ কিং কর্তব্য বিমূঢ়, মুখে কোনো ভাষা নেই। হাতে থাকা আইসক্রিমটা পড়ে গেল রাস্তায়। পাশ দিয়ে দ্রুত গতিতে বাইক চলল। এমি শেহনাজকে একটু টেনে নিজের কাছে আনলো। শেহনাজ কখনো বাকরুদ্ধ, ঠোঁট কাঁপছে ওর, কান্না পাচ্ছে বাজে ভাবে। নিজেকে সংযত করলো শেহনাজ। কণ্ঠ আটকে এলো ওর। থেমে থেমে বলল, সত্যি বলছেন? স্নিগ্ধ হেসে উপর নিচ মাথা নাড়ালো এমির। এ হাসি শেহনাজের বুকে বিঁধল। দু চোখ বেয়ে নোনা জল গড়ালো। এমির বুঝতে পারলো শেহনাজকে। শেহনাজের কানের নিচে 3 আঙুল রেখে মুখটা উঁচু করে ধরলো। বলল, কাঁদতে নেই, সব বিষয়ে এমন কাঁদতে আছে? বোকা, বাড়িতে চলো, সবাই দেখছে আমাদের। এমিরা যে বাড়িতে উঠেছে তা 3 ভবন বিশিষ্ট। প্রথম 2 ভবনে থাকে ভাড়াটিয়া, উপরের তলায় থাকেন বাড়িওয়ালা। বাড়িটির রং ক্যাটকেটে সবুজ, রং কষে পড়েছে, শ্যাওলা জমেছে। শেহনাজদের ঘর একটাই, ঘরের সাথে অ্যাটাচড বাথরুম আর কিচেন, সাথে রয়েছে বড় সড়ো ব্যালকনি। পুরো রুম ধরতে গেলে ফাঁকা। এমির ভেবেছে প্রথম স্যালারি পেয়েই ঘরের আসবাবপত্র টুকটাক কিনে ফেলবে। এমিরের আজ কাজে যাওয়ার প্রথম দিন। আজ সে ভোরের দিকে উঠেছে। এমিরের দেখা দেখি শেহনাজও উঠে পড়েছে। এমিরের যদি সাহায্যের প্রয়োজন হয় এই ভেবে। এমির প্রথমে চা বসালো। 1 কাপ চা বানিয়ে শেহনাজের দিকে বাড়িয়ে দিল। শেহনাজের হুট করে একটা কাহিনী মনে পড়ে গেল। একবার এমিরের জন্য চা বানাতে গিয়েছিল রান্নাঘরে। কাজল খালা সে কি বোকা, একদমই চাটা বানাতে দিতে চাইছিল না। এমিরের জন্য সে জোর করে চা বানিয়েছিল। এরপর এমির রুটি বানালো গোল গোল করে। শেহনাজ পাশে টুল পেতে বসে বসে দেখলো। এমির রুটি বানিয়ে সেগুলো চুলোয় সেকলো। 2টো ডিম ভাজলো। রান্না বান্না শেষে একসাথে খেয়ে উঠলো ওরা। এমির তৈরি হলো চাকরির উদ্দেশ্যে। শেহনাজ টুকটাক জিনিস এগিয়ে দিল। যাবার সময় বারবার বলল, গিয়ে কল করবেন, সময় পেলে টেক্সট করবেন, আমি চিন্তায় থাকবো। এমির হাসে। মেয়েটা তার প্রতি এত উতলা, এত ভালোবাসে তাকে। মাঝে মাঝে এমির ভুলে যায় নিজেকে, নিজের অস্তিত্বকে।
ইচ্ছে হয় নিজেকে শেহনাজের নিকট আত্মসমর্পণ করে দিতে আর বলতে, আমি কেবল তোমার শেহনাজ, এক পৃথিবী সুখ পেল আমি তোমাকে ছাড়বো না। এমির বেরিয়ে এলে শেহনাজ ব্যালকনিতে এসে দাঁড়ায়। যতক্ষণ এমিরকে দেখা যায় ততক্ষণই এমিরকে দেখে সে। মনে মনে দোয়া করে যেন সব ঠিক থাকে, তার স্বামী যেন যথাসময়ে সুস্থ ও সুন্দরভাবে বাড়ি ফেরে। এমির শেহনাজের মায়ে পড়েছে খানিক। কাজ করতে গিয়েও বারবার শেহনাজের কথা মাথায় ঘুরছে ওর। স্বাভাবিক চিন্তা যেমন শেহনাজ কি করছে, কি খাচ্ছে, কোনো দুর্ঘটনা ঘটেনি তো। ফ্রি হয়ে এমির কল করলো শেহনাজকে। শেহনাজ তখন ওয়াশরুমে। এমিরের সব শার্ট প্যান্ট ধুয়ে দিচ্ছে সে। এমিরের কল আসে হন্তদন্ত হয়ে জামায় হাত মুছে তড়িঘড়ি করে কল ধরে। কি করছো নাজ? কল ধরতে লেট হলো কেন? আর ইউ বিজি? শেহনাজ হতবাক। এমির তাকে বারবার বিস্মিত করছে, তার খোঁজ খবর নিচ্ছে এত চাপের মাঝেও। এমন সারপ্রাইজে তো শেহনাজ সবসময় চাইতো। হাসি মুখে বলল, আমি তো বাথরুমে ছিলাম, জামা কাপড় ওয়াশ করছিলাম। আপনি কি করছেন? ফ্রি হলাম মাত্র, খেতে বসেছি। তুমি খেয়েছ? হু, খেয়েছি। রান্নাঘরে যেও না একদম। আজকের মতো রুটি খেয়ে নাও, আজ তাড়াতাড়ি ফিরবো। এসে রান্না করবো আমি। তুমি ভুলেও রান্নাঘরে যাবে না। আচ্ছা ঠিক আছে। হাতে মেডিসিন নিয়েছ? নিয়েছি। ভিজে আছো? দ্রুত গোসল করে নিও, নইলে ঠান্ডা লেগে যাবে। আর দরজা আটকে রাখো। কেউ বেল বাজালে তড়িঘড়ি করে খুলবে না, জিজ্ঞেস করবে আগে। আমি হলে ডাকবো, আওয়াজ না পেলে দরজা খুলবে না। শেহনাজ মিটি মিটি হাসলো, বলল, আমাকে খুব মিস করছেন স্বামী? মিস করার কি আছে, সব সময় তো চোখের সামনে থাকো। এখন তো নেই, রাখো, কাজ আছে। ভালো মানুষের মতো পড়তে বসবে। এমিরের রেজাল্ট শুনে কলেজ এবং ভার্সিটির টিচার গর্বিত। এমিরকে সম্মাননা দিতে বেকুল তারা। জেলার মধ্যে এমির ফার্স্ট হয়েছে, রেজাল্ট অনেক ভালো। কলেজের সুনাম তরতর করে বেড়েছে। পত্রিকায় এমিরের ছবি ছাপা হয়েছে ইতিমধ্যে। বিভিন্ন টেলিভিশনের শিরোনামে রয়েছে এমির সাখাওয়াতের নাম। এমিরের সেসবই চিন্তা নেই, সে সংসার গোছাতে ব্যস্ত। সংসারে টানা পোড়ানে শরীর জ্বলে তার। কি খাবে, কি পড়বে ভেবে ভেবে রাতে ঘুম আসে না আজকাল। শেহনাজের স্যাক্রিফাইস গুলো খুব পোড়ায় ওকে। এমিরকে কল করে জানানো হলো সম্মাননার কথা। এমির তেমন প্রতিক্রিয়া দেখালো না। সে জানে শেহনাজ এ খবর পেলে খুশিতে লুটিয়ে পড়বে। নতুন চাকরি, সবে একদিন আজ, ছুটি কি দিবে? দেওয়া তো উচিত নয়। এমির ব্যাংকের ম্যানেজারের সাথে যোগাযোগ করলো। অমায়িক মানুষ তিনি, প্রাণবন্ত, বয়স কিছুটা কমই। এমিরের ছবি পত্রিকায় দেখেছেন। গতকাল এমিরকে ইন্টারভিউ দিতে আসতে দেখিয়ে তিনি ভেবে রেখেছিলেন এমিরকে ক্যাশিয়ার হিসেবে নিযুক্ত করবেন। এমির এলেই কিছু টুকটাক প্রশ্ন করে তিনি এমিরকে চাকরির অফারটা করলেন। আর ছুটি চাওয়ায় তিনি বাধা দিলেন না। এমির ছুটির কারণ পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করলো, অথবা ছুটি পেয়েও গেল। রাত 8টার দিকে বাড়িতে ফিরল এমির। শেহনাজ ব্যালকনিতে দাঁড়িয়ে এমিরের অপেক্ষায়। এমির বাড়ির সদর দরজায় ঢুকতেই শেহনাজ দরজা খুলে দাঁড়িয়ে রইল। এমিরকে দেখে হন্তদন্ত হয়ে রান্নাঘরে গিয়ে শরবত নিয়ে এলো। এমিরের প্রয়োজনীয় শার্ট আর লুঙ্গি বের করে রাখলো। এমির ফ্রেশ হয়ে শরবত খেয়ে খানিক বিশ্রাম নিল। শেহনাজকে জানালো খবরটা। আগামীকাল ছুটি নিয়েছি, বাড়িতেই থাকবো। শেহনাজ ধপ করে এমিরের পাশে বসে বলল, কেন, ছুটির কি প্রয়োজন? কাল কলেজে যেতে হবে, কলেজের প্রিন্সিপাল ডেকেছেন। কারণ বলেছে? বলল আমার জন্য নাকি কিছু আয়োজন করবে, সম্মাননা দিবে মনে হচ্ছে। শেহনাজ খুব খুশি হলো, বলল, ইস, কাল আপনাকে স্টেজে ডেকে পুরস্কার দেওয়া হবে, সেজন্যই তো বলি মাঠে প্যান্ডেল সাজানো কেন। এমি চিরুনি দিয়ে মাথা আঁচড়ালো। শেহনাজকে ডাকলো কাছে, বলল, চুলের এই অবস্থা কেন? শেহনাজ ঠোঁট উল্টালো, বলল, শ্যাম্পু নিচ্ছি না অনেকদিন, চুল একদম শেষ। কাল সকালে আমাকে ডেকে দিও, আর কি কি লাগবে লিস্ট দিও। আপনি টাকা পাবেন কোথায়? এখন আমার ওসব লাগবে না, পরের মাসে বেতন পেয়ে কিনে দিলেই হবে। এমির ইশারায় শেহনাজকে বসতে বলল সামনে। শেহনাজ বসলো।
তার পিঠ ঠেকলো এমিরের বুকে। এমি সযত্নে প্রিয়তমার চুল আশ্রে দিল, বিনুনি করে দিল অদক্ষ হাতে। বলল, টাকা নিয়ে তুমি এত ভাবো কেন? ব্যবস্থা করে নিব। ব্যবস্থা করবেন ঠিক আছে, কিন্তু কারো কাছে ধার করবেন না যেন। এমির নম্র হাসলো। অতি আবেগে শেহনাজের মাথায় চুমু খেলো। শব্দ হলো না কোনো। শেহনাজ টেরও পেল না সে শুষ্ক ঠোঁটের ভালোবাসার স্পর্শ। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।